ভাবে দেখতে, আপনারা যদি আমার কথা পরিষ্কারভাবে শুনতে পেয়ে থাকেন, আমাদের মন্তব্যের ঘরে একটু জানাবেন আমার কথা আপনারা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা, এবং আমাকে পরিষ্কারভাবে আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা। একটু কষ্ট করে জানাবেন। চমৎকার। আমাদের ফারিহা সুমাইয়া আপু জানিয়েছেন তিনি পরিষ্কারভাবে শুনতে পাচ্ছেন। অন্যরাও একটু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন কিনা। চমৎকার। আমাদের মায়াজ ভাই বলেছেন, আমিনুল ইহসান মায়াজ ভাই তিনি জানিয়েছেন আমাকে পরিষ্কারভাবে তিনি দেখতেও পাচ্ছেন। অসাধারণ। আমাদের চৈতি আপু জানিয়েছেন তিনিও শুনতে পাচ্ছেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের এই ক্লাসটাতে প্রবেশ করি। আমরা মোটামুটি সবাই জানি যে আমরা আমাদের এই কোর্সটিতে এনটিআরসি অর্থাৎ শিক্ষক নিবন্ধনের যে পরীক্ষা রয়েছে সেটির জন্যই আমরা এনরোল করেছি। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এই এনটিআরসি এর পরীক্ষাতে কি কি বিষয়ে প্রশ্ন এসে থাকে কেমন। আমরা জানি সেখানে বাংলা থেকে প্রশ্ন থাকবে, ইংরেজি থেকে প্রশ্ন থাকবে, এবং একই সাথে গণিত এবং আমাদের সাধারণ জ্ঞান থেকেও কিছু প্রশ্ন থাকবে। প্রথমেই আপনাদের যে ব্যাপারটা নিয়ে একটু জানার আগ্রহ থাকতে পারে সেটা হচ্ছে আমাদের কোর্স মডিউলটা, আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, আমাদের কোর্স মডিউলটা কেমন করে সাজানো হয়েছে। আমরা কোর্স মডিউলে যাব, তবে তার আগে আপনারা কে কোথা থেকে আমাদের ক্লাসটা করছেন যদি একটু জানান, তাহলে আমাদের জন্য আরো আপনাদের সাথে পরিচিত হতে সুবিধা হয়। একটু যদি জানান কে কোথা থেকে ক্লাস করছেন, আমরা বুঝতে পারবো আমাদের শিক্ষার্থীরা ঠিক কতটুকু দূরবর্তীতে ছড়িয়ে আছেন। চমৎকার। আব্দুল্লাহ মামুন ভাই জানিয়েছেন তিনি কুমিল্লা থেকে আছেন। চৈতি আপু জানিয়েছে ফেনী থেকে। রাসেল রানা ভাই আমাদের অত্যন্ত পরিচিত মানুষ, দিনাজপুর থেকে আছেন। শামীম রেজা সিরাজগঞ্জ থেকে আছেন ভাই। এরপর হচ্ছে মাসুদ রানা তুহিন ভাই, তিনি জানিয়েছেন সিলেট থেকে। অন্যদিকে রাশেদ ইসলাম ভাই পঞ্চগড় থেকে আমাদেরকে দেখছেন। আমাদের শিমুল হুসাইন ভাই, পাশে লেখা যদিও নামের মধ্যে, তারপরও ভাই আমাদেরকে জানিয়েছেন যে তিনি লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে আছেন। এরপর ফারিহা সুমাইয়া আপু জানিয়েছেন তিনি কিশোরগঞ্জ থেকে আছেন। চমৎকার। প্রায় পুরো বাংলাদেশেরই অনেকগুলো জেলা থেকেই আপনারা যুক্ত হয়েছেন। প্রথমে আমার নিজের পরিচয়টুকু দেওয়া দরকার। আমি আপনাদের সাথে আলাপ আলোচনা করার বা কথা বলার চেষ্টা করবো মূলত সাধারণ জ্ঞান নিয়ে। তো আজকের ক্লাসেও আমরা সেই সাধারণ জ্ঞান নিয়ে, তবে আজকে আমরা হচ্ছে আমাদের কোর্স মডিউলটা একটু দেখার চেষ্টা করব। এই ব্যাপারে আপনারা জানেন আমাদের কোচিং থেকে খুব চমৎকার করে আমাদেরকে হচ্ছে একটা কোর্স মডিউল সাজিয়ে দেওয়া হচ্ছে। আমরা যদি একটু কোর্স মডিউলটা দেখি, আমাদের যে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হচ্ছে বাংলা। আমরা একটু লিখে লিখে দেখার চেষ্টা করতে পারি। কালো কালিতে আপনারা খুব একটা বুঝবেন না, আমরা সাদা কালিতেই চাই বরং। ঠিক আছে। সো আমরা যদি ফার্স্ট ডে দেখি, আমাদের চারটা সাবজেক্ট। প্রথমত বাংলা, অতঃপর আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট ইংরেজি, এরপর রয়েছে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট গণিত, এবং সবশেষে আমাদের অত্যন্ত পছন্দের একটা সাবজেক্ট জিকে, জেনারেল নলেজ। আমরা প্রত্যেকটা সাবজেক্টের উপরে উপর্যুপরি বা হচ্ছে যতটুকু সম্ভব প্রয়োজন ততটুকু ক্লাস রাখার চেষ্টা করেছি। প্রথমে বাংলার উপরে আমরা 10টা লেকচার রাখার চেষ্টা করেছি। মোটামুটি ভাবে 10টা লেকচারের মধ্যে আমরা হচ্ছে বাংলাটুকু, আমাদের যে বাংলা অংশটুকু রয়েছে সেটুকু কাভার করার চেষ্টা করব। এবং এই বাংলা অংশটুকুর মধ্যে আপনি নিশ্চিত থাকতে পারেন আমাদের বাংলার যে গ্রামার পার্টটুকু বা ব্যাকরণ অংশটুকু রয়েছে, আমাদের সন্ধি সমাস অন্যান্য যা কিছু আছে সেগুলো তো দেখবই। পাশাপাশি আমাদের এনটিআরসি এর পরীক্ষাতে অনেক বেশি কবি সাহিত্যিকদের জীবন থেকেও প্রশ্ন এসে থাকে। এই গ্রন্থটি কার লেখা, এই উপন্যাসটি কার লেখা, এমন প্রশ্ন থাকে। অর্থাৎ আমাদের এই বাংলার 10টি ক্লাসে আমরা একই সাথে আমাদের ব্যাকরণ অংশ এবং একই সাথে আমাদের যে সাহিত্যের অংশটুকু আছে, গদ্য পদ্য উপন্যাসের যে পার্টগুলো আছে আমরা দেখার চেষ্টা করব। এরপর আমরা যদি আমাদের ইংরেজিতে যাই, আমাদের ইংরেজি আমরা সাজিয়েছি 14টি। অর্থাৎ ইংরেজিতে আমরা 14টি লেকচার আমার করার, আর এই 14টি লেকচারের মধ্যে আমরা আমাদের গ্রামারের যে পার্টটুকু আছে পুরো পার্টটুকু আমরা ক্লিয়ার করে ফেলবো। ঠিক আছে। আর ক্লিয়ার করতে করতে আমাদের শামীম রেজা ভাই জানাচ্ছেন একটু সাউন্ডটা তিনি কম শুনতে পাচ্ছেন বা আস্তে ধীরে শোনা যাচ্ছে। অন্যরা কি ঠিকভাবে শুনতে পাচ্ছেন একটু জানাবেন। অন্যরা আমার কথা পরিষ্কার ভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। চমৎকার। আমাদের তুহিন ভাই জানাচ্ছেন শোনা যাচ্ছে। চমৎকার। চৈতি আপু জানাচ্ছেন জি শুনতে পাচ্ছি। আচ্ছা। শামীম রাজা ভাই সাধারণত এটা যে কারণে হয়, মাঝে মধ্যে হচ্ছে আমাদের নেট একটু সমস্যা করে। নেট একটু সমস্যা করলেও আপনার এই প্রবলেমটা হতে পারে। দেখবেন আপনার নেটটা ঠিকভাবে আছে কিনা কেমন। আচ্ছা। আমরা আগাই। এরপর আমাদের অন্যতম ভীতির একটা জায়গা হচ্ছে আমাদের গণিত অংশটুকু।
আমরা গণিতে প্রায় 16টার মতো ক্লাস রাখার চেষ্টা করেছি। এই 16টা ক্লাসের মধ্য দিয়েই আমরা আমাদের গণিতের পুরো ভয়টুকু জয় করার চেষ্টা করব। অতঃপর সবকিছু শেষে আমরা যদি আমাদের জিকে পার্টে চলে আসি, আমরা যদি আমাদের জিকে পার্টে আসি, তাহলে দেখতে পাবো জিকেতে আমাদের প্রায় 16টা ক্লাস রয়েছে। এবং আমরা জানি আমাদের এই সাধারণ জ্ঞানের অনেক বড় একটা ভাগ আছে। একটা ভাগ হচ্ছে বাংলাদেশ, আরেকটা ভাগ হচ্ছে আন্তর্জাতিক। একটা হচ্ছে বাংলাদেশ, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক। আর সমসাময়িক আধুনিক বিশ্বে যে ব্যাপারটা এখন সাধারণ জ্ঞানের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে, সেটা হচ্ছে আইসিটি। আমরা আমাদের এই 16টা ক্লাসের মধ্যে আমাদের বাংলাদেশ বিষয়াবলী, আমাদের বাংলাদেশ বিষয়াবলী, আমাদের আন্তর্জাতিক বিষয়াবলী এবং একই সাথে আমাদের আইসিটির যে সাধারণ জ্ঞান ভিত্তিক প্রশ্নগুলো এসে থেকে আমরা তিনটা টপিকই কভার করার চেষ্টা করব। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি তো একটু দুর্বল, আমার হচ্ছে এগুলো বুঝতে সমস্যা হলে তখন আমি কি করব? অর্থাৎ নিয়মিত বা রেগুলারলি যে ক্লাসগুলো হচ্ছে, সেই ক্লাসগুলোতে হয়তো আমার একটু বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে আমার জন্য কি ব্যবস্থা? তাদের জন্যই আমাদের নিয়মিত ক্লাসের পাশাপাশি সবসময় থাকবে হচ্ছে কিছু রিভিউ ক্লাস। কিছু রিভিউ ক্লাস আমরা আমাদের কোর্স মডিউলে প্রায় 20টার কাছাকাছি রিভিউ ক্লাস রেখেছি, যেগুলোতে যে ক্লাসগুলো হয়ে যাবে, যে ক্লাসগুলো হয়ে যাবে সেগুলোতে যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয়, আপনি রিভিউ ক্লাসে সেগুলো নিয়ে কথা বলতে পারবেন। আর আপনি বুঝতে পারছেন কিনা, অনেক সময় দেখা যায় আমার কাছে মনে হচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু পরীক্ষার হলে যখন প্রশ্ন আসছে ঠিকই কিন্তু আমি উত্তরগুলো পেরে যাচ্ছি। সো এই সমস্যাটা আসলেই আমার আছে কিনা, আসলেই আমার কোনো দুর্বলতা আছে কিনা, সেটা যাচাই করার জন্য আমাদের রয়েছে অনেকগুলো অ্যাসেসমেন্ট টেস্ট। আমাদের প্রায় অ্যাসেসমেন্ট টেস্ট সাজানো হয়েছে 20টা। আমাদের সাজানো গোছানো 20টা অ্যাসেসমেন্ট টেস্ট রয়েছে, যে অ্যাসেসমেন্ট টেস্ট গুলো প্রদান করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন সত্যিকার অর্থেই আপনি কতটুকু দক্ষ হয়ে উঠতে পেরেছেন। এরপর মনে করুন আপনি অ্যাসেসমেন্ট টেস্টও কভার করে ফেললেন, এরপর আমাদের পড়াটা যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ আমাদের এই লেকচার গুলো যখন শেষ হয়ে আসবে, তখন আমরা চলে যাওয়ার চেষ্টা করব সাবজেক্ট ফাইনালে। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের জন্য, আমাদের বাংলার জন্য, ইংরেজির জন্য, গণিতের জন্য, সাধারণ জ্ঞানের জন্য আলাদা আলাদা করে আলাদা আলাদা করে আমরা সাবজেক্ট ফাইনাল এক্সাম নেওয়ার চেষ্টা করব। আলাদা আলাদা করে আমরা আটটা আমরা আলাদা আলাদা করে 8টা সাবজেক্ট ফাইনাল পরীক্ষা নেওয়ার চেষ্টা করব আমাদের এই কোর্সটিতে। সর্বশেষে আমাদের সবগুলোকে এক করে আমাদের একদম এনটিআরসির যে প্রশ্ন হয়, সেই প্রশ্নপত্রের প্যাটার্নে আমরা 5টা মডেল টেস্ট নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? সো 5টা মডেল টেস্ট নেওয়ার চেষ্টা করব। আর একই সাথে আপনি বলবেন ভাই অ্যাসেসমেন্ট টেস্ট 20টা, কিন্তু ক্লাস তো অনেকগুলো, তাহলে আমি কি করব? আপনার জন্য ভাই প্রতিটা ক্লাসেই আমাদের থাকছে ক্লাস টেস্ট। প্রতিটা ক্লাসেই আমাদের থাকছে ক্লাস টেস্ট। প্রায় 60টার কাছাকাছি আপনি ক্লাস টেস্ট পাবেন, এবং ক্লাসের সংখ্যা প্রায় 80টির কাছাকাছি। ক্লাসের সংখ্যা 80টির কাছাকাছি। তাহলে একটাবার আমরা যারা যারা আমাদের এই ক্লাসটিতে আছে, একটাবার একটা স্ক্রিনশট তুলে রেখে দিতে পারি। এখানেই আমাদের পুরো কোর্সের আউট প্ল্যানটি আছে। কষ্ট করে একটা স্ক্রিনশট তুলে আপনি রেখে দেওয়ার চেষ্টা করবেন। এখানে হচ্ছে ক্লাসের সংখ্যা, এখানে হচ্ছে আমাদের পরীক্ষার সংখ্যা, অতঃপর আমাদের এই পাশটাতে আমাদের যে পাশাপাশি আমাদের ক্লাস টেস্টের সংখ্যাও আমরা আলোচনা করে ফেলেছি। তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের কোর্স মডিউলটি। এরপর আমাদের কোর্স মডিউলে সাহায্য করার জন্য যে ব্যাপারটা খুবই দরকার, সেটা হচ্ছে আমাদের কিছু বই। আমাদের কিছু বইয়ের প্রয়োজন। আমাদের বইগুলো ইতিমধ্যেই আমাদের প্রিন্টিং অবস্থায় আছে, অর্থাৎ সেগুলো প্রেসে আছে। সেগুলো প্রিন্ট হলেই আপনারা আগামী কয়েক সপ্তাহের মধ্যে, 1 থেকে 2 সপ্তাহের মধ্যে বইগুলো আপনি আপনার হাতে পেয়ে যাবেন। তাহলে এই যে আমার 1-2 সপ্তাহ, এই 1-2 সপ্তাহ আমি কি করবো? এই 1-2 সপ্তাহ আমরা হচ্ছে ভাই আমাদের নিজেদের যে খাতাপত্র আছে, আপনারা লিখবেন, আমরাও লিখবো। অর্থাৎ আমরা আমাদের এই স্মার্ট বোর্ডে লিখে লিখেই আমাদের পড়া চালিয়ে যাব। কোনো কিছুতেই আমাদের পড়া থামবে না। এরপর অনেকে জিজ্ঞেস করেছেন ক্লাসের রেকর্ডিং পাবেন কিনা। অবশ্যই অবশ্যই আপনি মনোযোগ দিয়ে পুরো ক্লাসটি করবেন। এরপর আপনি যেন বারবার ক্লাসটা করতে পারেন, তার জন্য ক্লাসের রেকর্ডিং আপনার জন্য থাকছে। তাহলে আর কথা না বাড়িয়ে এবারে আমরা আমাদের ক্লাসের মূল টপিকে প্রবেশ করব। অর্থাৎ বলেছিলাম সেটিতে আমরা এখন যাত্রা করব। বলুন, কথা না বাড়িয়ে একটু সাধারণ জ্ঞানের পথ ধরে হাঁটার চেষ্টা করি।
আজকের এই প্রথম ক্লাসটিতে আমরা কথা বলবো সাধারণ জ্ঞানের সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। Tutorials like this in the future. The very first step is to open tab and create a new project. And the first আমাদের সাথে আপনাদের সাথে আরো কিছু শিক্ষার্থীকে জয়েন করিয়ে নেওয়ার জন্য আমরা একই সাথে ফেসবুক লাইভেও যাচ্ছি। তো তার কারণে আমরা কিছুক্ষণের জন্য, মাত্র 30 সেকেন্ডের জন্য একটি ব্রেকে যাচ্ছি। অবশ্যই আপনারা আমাদের ক্লাসের সাথে থাকুন, ফিরে আসছে 30 সেকেন্ড পর। অসাধারণ। ইতিমধ্যেই আমাদের সাথে ফেসবুকেও আমাদের অনেক অনেক শিক্ষার্থী যোগদান করে ফেলেছেন। আমরা আমাদের এই ক্লাসটি এখন ফেসবুক এবং আমাদের যে জুমে যে সকল শিক্ষার্থীরা রয়েছেন, উভয় দিক থেকে শিক্ষার্থীদের সমন্বয়ে এই ক্লাসটি পরিচালনা করব। এখন আমরা আজকের এই ক্লাসে কি নিয়ে কথা বলবো, আমরা কি নিয়ে পড়ার চেষ্টা করব। আমাদের আজকের এই ক্লাসটিতে আমরা মূলত পড়ার বা আমরা আলোচনা করার চেষ্টা করব কিছু সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে। আমরা কথা বলবো সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা সাম্প্রতিক সাধারণ জ্ঞান দেখা শুরু করি। আর আপনারা যারা যারা ফেসবুকে আমাদের এই ক্লাসটি দেখছেন, অবশ্যই জানানোর চেষ্টা করবেন আপনি কোথা থেকে ক্লাসটি দেখছেন। এবং আমাদের ক্লাসের ফাঁকে ফাঁকেই থাকবে আপনাদের জন্য কিছু প্রশ্ন। অবশ্যই আপনাদের যদি সে প্রশ্নের উত্তর জানা থাকে, জানিয়ে দিতে পারেন মন্তব্যের ঘরে। এবং একই সাথে যারা যারা এই ক্লাসটি দেখছেন ফেসবুক থেকে, তাদের কাছে বিনীতভাবে এবং আন্তরিকভাবে আমাদের অনুরোধ থাকবে আপনার বন্ধুদের সাথে, আপনার বান্ধবীদের সাথে কিংবা আপনার সহপাঠীর সাথে আমাদের এই ক্লাসটি শেয়ার করার জন্য। তাহলে চলুন আমরা একটু দেখতে শুরু করি আমাদের আজকের ক্লাসের আলোচ্য টপিক কি হতে পারে। আমরা সাম্প্রতিক নিয়ে যখনই কথা বলা শুরু করি, তখনই আমাদের মনে পড়ে যায় যে অল্প কিছুদিন আগেই আমরা সবাই দেখেছি জাতিসংঘের জাতিসংঘের একটি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। তবে আমরা প্রথমেই কথা বলতে পারি জাতিসংঘের এই অধিবেশনটি নিয়ে। আমরা কথা বলার চেষ্টা করছি জাতিসংঘের সর্বশেষ অনুষ্ঠিত হওয়া অধিবেশনটি নিয়ে। তবে আমরা সবাই মোটামুটি জানি জাতিসংঘের সর্বশেষ অনুষ্ঠিত হওয়া অধিবেশনটি ছিল ৭৯তম অধিবেশন। জাতিসংঘের সর্বশেষ এই অধিবেশনটি ছিল ৭৯তম অধিবেশন। এই ৭৯তম অধিবেশনে সভাপতিত্ব করেছেন ৭৯তম অধিবেশনে সভাপতিত্ব করেছেন যে মানুষটা, তিনিও আমাদের অনেকের কাছে পরিচিত। আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে প্রায় ১০ জনের যোগদান করে ফেলেছেন। তাদের কাছে অনুরোধ আপনারা একটু বলার চেষ্টা করুন কে সভাপতি ছিল ৭৯তম অধিবেশন, সভাপতি হিসেবে কে ছিলেন। সভাপতি হিসেবে যে মানুষটা ছিলেন তার নাম হচ্ছে আমাদের ৭৯তম অধিবেশনের সভাপতি হিসেবে যিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী। চেষ্টা করতে
সার্কুলার হইতে গেলে চেষ্টা শুরু করছে দৌড়ুদৌড়ি এটা ওটা ওটা বাদ দেন। মিউট করলে ভালো হয় স্যার, কথাগুলো শোনা যাচ্ছে না। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি একটু সমস্যা হচ্ছে আমাদের। কালকেই আমার কথা হয়েছে, এটা আমার কনফার্ম। আনসার উদ্দিন ভাই, আপনি মিউট করতে পারেন না ভাই? আচ্ছা, যারা যারা আমার ফোন ধরে মিষ্টি কি করে মিষ্টি করে এটি হচ্ছে মিউট করে রাখবেন, যদি আপনার কোনো প্রশ্ন না থাকে অবশ্যই করে রাখবেন, কেমন? এরপর আমরা সবাই জানি আমাদের এই ক্লাসটা, এই যে আমাদের এই অধিবেশনটা আছে, সাউন্ড পাই না দেখে। আমাদের এই অধিবেশনটা অনুষ্ঠিত হয়েছিল 10 থেকে 24শে সেপ্টেম্বরে। 10 থেকে 24শে সেপ্টেম্বর 2024, এই সময়টাতেই মূলত অনুষ্ঠিত হয়েছিল আমাদের জাতিসংঘের এই অধিবেশনটা। ঠিক আছে, 10 থেকে 24শে সেপ্টেম্বর 2024 অনুষ্ঠিত হয়েছে জাতিসংঘের এবারের অধিবেশন। আর এই যে এবারের অধিবেশনটা অনুষ্ঠিত হয়েছে, এবারের অধিবেশনে কিন্তু চমৎকার একটা ঘটনা ঘটেছে। আপনারা অনেকে কিন্তু জানেন এই ঘটনাটা। এবারের অধিবেশনে আমাদের আমাদের নিগৃহীত হতে থাকা একটা দেশ, যে দেশটার নাম হচ্ছে ফিলিস্তিন। আমরা সবাই জানি এই ফিলিস্তিন হচ্ছে জাতিসংঘের একটা পর্যবেক্ষক রাষ্ট্র। জাতিসংঘের একটি পর্যবেক্ষক রাষ্ট্রের নাম হচ্ছে ফিলিস্তিন। অথচ এই ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র হওয়ার পরও, জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র হওয়ার পরও এবারের অধিবেশনে ফিলিস্তিনকে কিন্তু সদস্য দেশগুলোর পাশে বসার অনুমতি দেওয়া হয়েছে। সদস্য দেশগুলোর পাশে বসার অনুমতি, সদস্য দেশগুলোর পাশে বসার অনুমতি পেয়েছে ফিলিস্তিন। তো এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে জিজ্ঞেস করা হতে পারে, আমাদের এই ফিলিস্তিন কততম অধিবেশনে সদস্য রাষ্ট্রের পাশে বসার অনুমতি পায়? আমরা জানি ফিলিস্তিন হচ্ছে একটা পর্যবেক্ষক সদস্য, কিন্তু পর্যবেক্ষক সদস্য হওয়া বা পর্যবেক্ষক রাষ্ট্র হওয়ার পরও 79তম অধিবেশনে ফিলিস্তিন সদস্য দেশগুলোর পাশে বসার অনুমতি পেয়েছে। চমৎকার। এর পরবর্তীতে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আমরা সবাই জানি আমাদের এবারের অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে যে মানুষটি উপস্থিত হয়েছিলেন এই সম্মেলনটিতে, বাংলাদেশের পক্ষ থেকে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা। তিনি এবারের তিনি এবারের অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এবং তিনি কিন্তু সেখানে চমৎকারভাবে বাংলায় ভাষণ দিয়েছেন। তবে তার আগে, ভাষণ দেওয়ার আগে 24 তারিখে একটা ঘটনা ঘটে। সেপ্টেম্বরের 24 তারিখে তিনি যে কাজটা করেন, তিনি হচ্ছে জো বাইডেনের সাথে তিনি জো বাইডেনের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন। তাহলে জো বাইডেনের সাথে তিনি হচ্ছে বৈঠক করেন। এই যে তিনি জো বাইডেনের সাথে বৈঠক করলেন 24শে সেপ্টেম্বরে, বলা যেতে পারে এই বৈঠকটা গত 30 বছরের মধ্যে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রীর আমেরিকার প্রেসিডেন্টের সাথে হওয়া প্রথম বৈঠক। মানে এতদিন ধরে আমাদের সাথে আমেরিকার কোন প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছিল না। তো এইটা একটা দ্বিপাক্ষিক বৈঠক। ঠিক আছে, 79তম অধিবেশনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জো বাইডেনের বৈঠক সম্পাদিত হয়েছে। এরপর আমরা জানি এই 24শে সেপ্টেম্বরে আরো একটা ঘটনা ঘটেছে। আর কি ঘটনা ঘটেছে? আমেরিকার সাবেক একজন প্রেসিডেন্ট, যাকে আমরা অনেকেই চিনি, নাম তার বিল ক্লিন্টন। বিল ক্লিন্টন ক্লিন্টন ঠিক আছে, বিল ক্লিন্টন। বিল ক্লিন্টনের স্ত্রীও কিন্তু আমাদের কাছে প্রচুর পরিচিত। বিল ক্লিন্টনের স্ত্রী হচ্ছেন হিলারি ক্লিন্টন। বিল ক্লিন্টনের স্ত্রী হিলারি ক্লিন্টন। তাহলে এই বিল ক্লিন্টনের একটা প্রতিষ্ঠান রয়েছে, যেটির নাম হচ্ছে ক্লিন্টন ইনিশিয়েটিভ। ক্লিন্টন ইনিশিয়েটিভ। আর এই ক্লিন্টন ইনিশিয়েটিভ, এই যে প্রতিষ্ঠানটির কথা আমরা বলছি, এই ক্লিন্টন ইনিশিয়েটিভে ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য প্রদান করেছেন বা তিনি সেখানে কথা বলেছেন। তারিখটা কত? তারিখটা কিন্তু আমরা উপরেই রেখে ফেলেছি, 24শে সেপ্টেম্বর। 24শে সেপ্টেম্বরে তিনি জো বাইডেনের সাথে বৈঠক করেন এবং একই তারিখেই তিনি হচ্ছে ক্লিন্টন ইনিশিয়েটিভে বক্তব্য প্রদান করেন। প্রশ্নটা হচ্ছে কি বিষয়ে তিনি বক্তব্য দিয়েছেন? তিনি মূলত আমাদের এই যে জুলাই বিপ্লব হলো, আমাদের অতি পরিচিত, আমাদের সবার চোখের সামনে ঘটে যাওয়া একটা বিপ্লব, নাম তার জুলাই বিপ্লব। এই যে জুলাই বিপ্লব হয়েছে, এই জুলাই বিপ্লবের গল্পটাই সবার সামনে তিনি উপস্থাপন করেছেন। জুলাই বিপ্লবের গল্পটি উপস্থাপন করেছেন। এরপর
আমরা জানি জুলাই বিপ্লবের একজন মাস্টার মাইন্ড বা জুলাই বিপ্লবের কিছু মূল কারিগর তৈরি হয়েছিল বা হচ্ছে আমাদের মিডিয়াতে মূল কারিগর হিসেবে উপস্থাপন করানো হয়েছিল, যেটা হচ্ছে মাহফুজ আলম। এই মাহফুজ আলমকেও তিনি কিন্তু বিশ্ব মিডিয়াতে বা বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিয়েছেন এই ক্লিন্টন ইনিশিয়েটিভে বক্তব্য প্রদান করার মধ্যে দিয়ে। অতঃপর তিনি বক্তব্য প্রদান শেষে বিল ক্লিন্টনের হাতে একটা বই তুলে দেন। বইটার নাম কি? বইটার নাম হচ্ছে দি আর্ট অফ ট্রায়াম্ফ। ঠিক আছে, দি আর্ট অফ ট্রায়াম্ফ। আপনাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন। এই যে আমি বললাম বিল ক্লিন্টনের হাতে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি বই তুলে দিয়েছেন, যে বইটির নাম হচ্ছে দি আর্ট অফ ট্রায়াম্ফ। এটা কি সম্পর্কিত? একটু কষ্ট করে কমেন্ট বক্সে বলতে হবে খুব দ্রুত যে এই দ্য আর্ট অফ ট্রায়াম্ফ এটি কি সম্পর্কিত বই। এটা দ্রুত বলে ফেলবেন। আমরা প্রায় একটা বোর্ড লিখে ফেলেছি, আপনি একটু বলবেন দি আর্ট অফ ট্রায়াম্ফ কি সম্পর্কিত বই। জানান, একটু দ্রুততার সাথে মন্তব্যের ঘরে জানিয়ে দেবেন। আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে একটু দ্রুততার সাথে জানানোর জন্য দি আর্ট অফ ট্রায়াম্ফ কি সম্পর্কিত বই। বিল ক্লিন্টনকে ডক্টর মোহাম্মদ ইউনূস এটি উপহার হিসাবে দিয়েছিলেন। প্রশ্ন হচ্ছে, এই যে বইটা দিল, বইটা কি নিয়ে লেখা? আমাদের চৈতি আপু বলেছেন জুলাই বিপ্লব নিয়ে লেখা। উত্তরটা কাছাকাছি, কিন্তু আরেকটু স্পেসিফিকলি জানতে চাচ্ছি যে কি আছে ভিতরে। জুলাই বিপ্লবের কি আছে? ধরে নিলাম জুলাই বিপ্লব নিয়ে, কিন্তু জুলাই বিপ্লবের কি আছে এখানে একটু বলতে হবে। তাহলে ফার্স্ট কমেন্ট করে জানাতে হবে যে জুলাই বিপ্লবের কি নিয়ে এই বইটা, দি আর্ট অফ ট্রায়াম্ফ, জুলাই বিপ্লবের কি নিয়ে লেখা। আচ্ছা, আমাদের শিক্ষার্থীদের অনেকেরই হয়তো মনে আসছে না, আমি আপনাদেরকে একটু সাহায্য করি। এই যে দ্য আর্ট অফ ট্রায়াম্ফ, এই যে বইটার কথা বলছি ভাই, এই বইটা আসলে জুলাই বিপ্লব নিয়ে লেখা। এটা সত্য, জুলাই বিপ্লবের সময় চমৎকার একটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে দেয়ালে 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 অনেক গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। দেয়ালে দেয়ালে অনেক গ্রাফিতি আঁকা হয়েছে, অনেক দেয়াল চিত্র আঁকা হয়েছে। এই বইটা মূলত এই যে গ্রাফিতি গুলো এঁকেছে আমাদের শিক্ষার্থীরা, এবং একই সাথে অনেক দেয়াল চিত্র আঁকা হয়েছে, গ্রাফিতি আঁকা হয়েছে, দেওয়াল চিত্র আঁকা হয়েছে। এই গ্রাফিতি এবং দেয়াল চিত্রের যে সংকলন, গ্রাফিতি এবং দেয়াল চিত্রের যে সংকলন, সেটা নামই হচ্ছে দ্য আর্ট অফ ট্রায়াম্ফ। একই সাথে বলে রাখা ভালো, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু যে বই বিল ক্লিন্টনকে বইটা উপর দিয়েছেন তা কিন্তু না। এর আগে জো বাইডেনের সাথে দেখা হচ্ছে, জো বাইডেনকে বইটার এক কপি দিয়েছেন। একই সাথে এই সম্মেলনে বা অধিবেশনে ওনার সাথে জাস্টিন ট্রুডো, জাস্টিন ট্রুডো আমরা জানি কানাডার নেতা, সো তার সাথে কিন্তু দেখা হয়েছিল ইউনূস স্যারের। সো তিনি জাস্টিন ট্রুডোকেও কিন্তু এই বইটি উপহার দিয়েছেন। এবারে আমাদের জানার ইচ্ছে হতেই পারে, আচ্ছা এই অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস তো বক্তব্য দিয়েছেন বলছেন, কিন্তু আপনি তো 24 সেপ্টেম্বরে জো বাইডেনের বৈঠক বললেন, বিল ক্লিন্টন ইনিশিয়েটিভে দেওয়া বক্তব্য বললেন, কিন্তু জাতিসংঘে দেওয়া বক্তব্য তো বললেন না। জাতিসংঘে বক্তব্যটা কবে দিল? এই ব্যাপারেও বলে রাখা ভালো, জাতিসংঘে ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য দিয়েছেন 27 সেপ্টেম্বর। 27 সেপ্টেম্বর। স্বাভাবিক ব্যাপার, একটু মাথাটা ঘুরিয়ে উঠতে পারে কি ব্যাপার। আগে তো পড়ালো যে 24 সেপ্টেম্বর বৈঠকটা শেষ, 24 সেপ্টেম্বর অধিবেশন শেষ, তাহলে 27 সেপ্টেম্বর বক্তব্য দেয় কিভাবে? ক্লিয়ার করা যায়। 24 সেপ্টেম্বর মূল যে অনুষ্ঠানগুলো ছিল সেগুলো শেষ হয়েছিল, অতঃপর বিশ্ব নেতাদের বক্তব্য প্রদান শুরু হয়েছিল। আর এই কারণে মূল অনুষ্ঠানের শেষে 27 সেপ্টেম্বরে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বক্তব্য দিয়েছেন। আশা করি আপনি বুঝতে পেরে গেছেন। এরপর আমাদের আমাদের এবারের অধিবেশনে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এবারের অধিবেশনে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমরা জানি এই চুক্তিটার নাম কি। এই চুক্তিটার নাম হচ্ছে প্যাক্ট ফর দ্য ফিউচার। প্যাক্ট ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য চুক্তি। প্যাক্ট ফর দ্য ফিউচার, এই যে আমি বলছি প্যাক্ট ফর দ্য ফিউচার, এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে 22 সেপ্টেম্বর। প্যাক্ট ফর দ্য ফিউচার এই চুক্তিটি স্বাক্ষরিত হয় 22 সেপ্টেম্বর 2024। 22 সেপ্টেম্বর 2024। তাহলে এই যে আপনি স্লাইডটা দেখতে পাচ্ছেন, আমরা অনেক কিছু লিখে ফেলেছি মোটামুটি আমাদের জাতিসংঘের এবারের অধিবেশন সম্পর্কে। এগুলোই হচ্ছে মূল তথ্য। এগুলো দেখে ফেললেই জাতিসংঘের এবারের অধিবেশনটা আপনার মোটামুটি দেখা হয়ে যাবে। তাহলে এবারে আসুন আমরা আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করি, দেখি পৃথিবীতে আর কি কি ঘটনা ঘটছে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝে ফেলেছেন। চাইলে একটু স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন এবারের জাতিসংঘের 79তম অধিবেশনের বিস্তারিত। ঠিক আছে, আমরা পরের স্লাইডটাতে যাই।
যদিও স্লাইড বলছি কিন্তু আসলে ফাঁকা একটি বোর্ড, ঠিক আছে। আমাদের নিজেদেরকেই লিখে ঠিকে পূরণ করে ফেলতে হবে এই বিশাল বোর্ডের গভীরতা। আসুন পূরণ করার চেষ্টা করি এই গভীরতা। So, গভীরতা পূরণ করার আগে আমাদের কিন্তু একটা মজার ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে এই যে জাতিসংঘ নিয়ে এত কথা আমরা বলছি, আমরা জাতিসংঘ মূলত নিয়ে কলেজগুলোতে লিফলেট বিতরণ করবো। ডিসপ্লে কেন মানুষ পড়ে? মানুষ এখন না হয় হয়, এটা হয় ইফেক্টিভ অনেক আমি এবারে দেখছি। যোগদান এর আগে কথা আমরা বলি। স্টুডেন্ট পাইছি লিফলেট দিয়ে, লিফলেটের মাধ্যমে কিছু আমরা কাজ। জাতিসংঘ ও বাংলাদেশ বলেন, আমি ওই যে আমাদের বুঝতে সুবিধা কোচিং হবে একটা প্রোগ্রাম আছে তো। জাতিসংঘ ও বাংলাদেশ। জাতিসংঘ ও বাংলাদেশে আমরা প্রথমে যেটি বলতে পারি, এই যে বাংলাদেশ জাতিসংঘে যে যোগদান করেছে, এবার কিন্তু যোগদানের 50 বছর পূর্তি উদযাপিত হচ্ছে। আপনারা কি কেউ আমাকে একটু বলবেন এই যে বেশি কিছু নাই আমার কাছে। 50 বছর পূর্তিকে কি বলা হয়? বলুন তো, কমেন্ট বক্সে একটু জানাবেন 50 বছর পূর্তিকে কি বলা হয়। যে বাংলাদেশের জাতিসংঘে 50 বছর পার করলো, এটাকে আমি কি বলতে পারি একটু বলবেন কমেন্ট বক্সে দ্রুততার সাথে বলে ফেলুন। আচ্ছা, সো কেন 50 বছর পূর্তি হচ্ছে আমরা বরং এই ফাঁকে সেটা দেখে আসি। আমরা বুঝতেই পারছি বাংলাদেশ জাতিসংঘে 1974 সালে যোগদান করেছিল। 1900, চমৎকার চমৎকার, আমাদের শিমুল হোসেন ভাই ঠিকঠাক উত্তর করে দিয়েছেন। ভাই বলেছেন জি জি এটা জি। সুবর্ণ জয়ন্তী হবে, এটা সুবর্ণ জয়ন্তী। তাহলে আমরা মাথার মধ্যে এই তথ্যটা সেট করে রাখতে পারি যে বাংলাদেশ জাতিসংঘে যোগদানের সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছে এবছর। কবে যোগদান করে? 1974 সালের 1974 সালের 17ই সেপ্টেম্বর যোগদান করেছিল বাংলাদেশ জাতিসংঘে। এবং বাংলাদেশ জাতিসংঘের 29তম অধিবেশনে, বাংলাদেশ জাতিসংঘের 29তম সদস্য পদ লাভ করে। কততম অধিবেশন ভাই? 29তম অধিবেশন। এখানেই হচ্ছে আমরা সদস্য লাভ করি। এবং আমরা সদস্য পদ যে লাভ করেছিলাম, আমরা জাতিসংঘের 136তম, আমরা জাতিসংঘের 136তম সদস্য। এখন এই যে অভিযোগ আমি আপনাকে বলতে পারতেছি যে 136তম অধিবেশনের জামাত এবং শিবিরের পর মধ্যে আর একটা অধিবেশন পর ক্লাস 31তম সমর্থক কর্মীর সাথী সদস্য। 31তম। মাসুদ রানা তুহিন ভাই। আচ্ছা, আমরা সবাইকে মিউট করে রাখি কেমন? আপনি যদি হঠাৎ করে আনমিউট করে ফেলেন আমাদের কথা বলতে একটু সমস্যা হয়। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি মন্তব্যের করে লিখতে পারেন, আমি প্রত্যেকটা মন্তব্য ভীষণ ভালোভাবে পড়ার চেষ্টা করি কেমন। আচ্ছা, তো যেটা বলছিলাম, বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয়েছে 29তম অধিবেশনে, আমরা 136তম সদস্য। আর 31তম অধিবেশনে, 31তম অধিবেশনে আমরা কথা বলেছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে, সেটা হচ্ছে ফারাক্কা। সেটা হচ্ছে ফারাক্কা। আমরা জানি ভারত নদীতে অনেকগুলো বাঁধ দিয়ে রেখেছে, যে কারণে পানির যে স্বাভাবিক প্রবাহ সেটি হচ্ছে না। এর ফলশ্রুতিতে পানির প্রবাহ তো বাধাপ্রাপ্ত হচ্ছেই, আমাদের আমাদের অনেকগুলো এলাকায় মরুকরণ দেখা দিয়েছে, মরুভূমিতে পরিণত হচ্ছে, পানির তীব্র সংকট দেখা দিয়েছে ওই এলাকাগুলোতে। তো এই ব্যাপারগুলো নিয়ে আলাপ আলোচনা করার জন্যই আমরা 31তম অধিবেশনে ফারাক্কা বিষয়টি আলাপ করেছিলাম। যেহেতু জাতিসংঘের এইবার 50 বছর পূর্তি হচ্ছে, তাই জাতিসংঘ আমরা কি কি করেছি এগুলো প্রত্যেকটাই এখন আলোচিত ইস্যু, প্রত্যেকটা এখন গুরুত্বপূর্ণ ঘটনা। এরপর আমরা জানি জাতিসংঘে প্রত্যেকটা দেশেরই ভাই স্থায়ী প্রতিনিধি থাকে, প্রত্যেকটা দেশেরই স্থায়ী প্রতিনিধি থাকে জাতিসংঘে। আমাদেরও একজন স্থায়ী প্রতিনিধি ছিলেন। আমাদের যিনি স্থায়ী প্রতিনিধি ছিলেন তিনি হচ্ছেন আব্দুল মুহিত, তিনি হচ্ছেন আব্দুল মুহিত। কিন্তু আমরা জানি এই স্থায়ী প্রতিনিধিদেরকে কারা নিয়োগ দেয়? স্থায়ী প্রতিনিধিদেরকে সরকারি নিয়োগ দেয়। যখন যে সরকার ক্ষমতায় থাকে তার যাকে ভালো লাগে তাকে নিয়োগ দেয়। নতুন একটা সরকার এসে মানুষের পরিবর্তন ঘটে। সো এখন জাতিসংঘের যে স্থায়ী প্রতিনিধি, ওনার কিন্তু পরিবর্তন ঘটে গেছে। তাহলে এখন আর ওই যে মুহিত সাহেবের কথা বলছি, উনি আর নেই, এখন এসে নতুন আরেকজন। তার নামটা শিখে রাখি, তার নামটা হচ্ছে সালাহউদ্দিন নোমান। সালাহউদ্দিন নোমান, সালাহউদ্দিন নোমান, ঠিক আছে। একটু কষ্ট করে ভাই
লিখে রাখতে পারি এগুলো। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রতিক, যে বাংলাদেশের হয়ে বর্তমানে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি কে আছেন। উত্তর হচ্ছে সালাউদ্দিন নোমান। সালাউদ্দিন নোমান। আশা করি কিছুটা আপনি বুঝে ফেলেছেন আমাদের জাতিসংঘ পার্টটা। এরপর দুঃখিত, আমাদের জাতিসংঘের আমাদের জাতিসংঘের একটা জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘের একটা জলবায়ু সম্মেলন, ঠিক আছে। আমরা একটু যাওয়ার চেষ্টা করি জলবায়ু সম্মেলনটাতে। আমরা সবাই নিশ্চয়ই এটার নামটা শুনে ফেলেছি। সম্মেলনটা হচ্ছে কপ সম্মেলন। সম্মেলনটা হচ্ছে কপ সম্মেলন। অনুষ্ঠিত হয়েছে COP29। অনুষ্ঠিত হয়েছে COP29। আমাদের এই যে কপ শব্দটা বলছি, আপনারা যদিও এনটিআরসি এর হচ্ছে এখানে ক্লাস করতে এসেছেন, বাট আপনাদের জেনে রাখা ভালো। একবার বিসিএস এ আমার নির্দিষ্ট সালটা মনে নেই যে কততম বিসিএস, বাট এই প্রশ্নটা এসেছিল যে কপ এই শব্দটার পূর্ণরূপ কি। এই শব্দটার পূর্ণরূপ কি একটু শিখে রাখার চেষ্টা করি। কনফারেন্স। কনফারেন্স অফ দা পার্টিজ। কনফারেন্স অফ দা পার্টিজ। কনফারেন্স অফ দা পার্টিজ। কনফারেন্স অফ দা পার্টিজ। আচ্ছা, তো এইবার হয়েছে কপের 29তম আসর। এবার হয়েছে কপের 29তম আসর। কোথায় হলো? একদমই সহজ উত্তর। এটা এবার আসর বসেছিল বাকুতে। বাকুটা আবার কোথায়? বাকু হচ্ছে আজারবাইজান। আমাদের সবার নিশ্চিত জানা থাকার কথা যে আমাদের আজারবাইজান হচ্ছে আজারবাইজান হচ্ছে আমাদের এই যে বাকু শহরটা লিখেছি, বাকুটা হচ্ছে আজারবাইজানের রাজধানী। বাকুটা হচ্ছে আজারবাইজানের রাজধানী, তাহলে আজারবাইজানের মধ্যেই হচ্ছে বাকু। সো আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হয়েছে COP29। কবে হলো অনুষ্ঠিত? একদমই সহজ, 11 তারিখ থেকে 22 তারিখ। কোন মাসের? নভেম্বর মাসের। 11 থেকে 22 নভেম্বর, একদমই রিসেন্ট, একদমই রিসেন্ট, ঠিক আছে। 11 থেকে 22 নভেম্বর 2024-এ 2024-এ অনুষ্ঠিত হয়েছে এবারের কপ সম্মেলন। এবারের কপ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে 11 থেকে 22 নভেম্বর 2024। আপনার যেটা জেনে রাখতে হবে সেটা হচ্ছে এবারের কপ সম্মেলনে একটা জোট তৈরি হয়েছে। এবারের কপ সম্মেলনে একটা জোট তৈরি হয়েছে। জোটটার নাম হচ্ছে G0। G0। আপনারা যারা আমাদের কেরিয়ার এইডের ফেসবুক পেজটা ফলো করেন, তারা কিন্তু এই G0-র বিস্তারিত জেনে যাওয়ার কথা। কারণ আমাদের কেরিয়ার এইডের পক্ষ থেকে নিয়মিত ফেসবুকে চমৎকার চমৎকার ইনফরমেটিভ কিছু পোস্ট করা হয়। সেখানে কিন্তু এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত কথা বলা হয়েছিল। আমরা জানি G0 কিসের জোট, সে পোস্টে বলে দেওয়া হয়েছিল যে ভাই এটা হচ্ছে কার্বন নিরপেক্ষ। এটা হচ্ছে ভাই কার্বন নিরপেক্ষ যে দেশগুলো আছে তাদের জোট। তাহলে কার্বন নিরপেক্ষ দেশ সমূহের কার্বন নিরপেক্ষ দেশ সমূহের জোটই হচ্ছে আমাদের এই G0। এবার আপনাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, কেউ কি বলতে পারেন এই কার্বন নিরপেক্ষ দেশ সমূহের জোটে প্রথমেই কোন দেশটা থাকার কথা? প্রথমে কোন দেশটা থাকা উচিত বা কোন দেশটা থাকা দরকার বলে আপনি মনে করছেন? একটু বলবেন, এটা ফার্স্ট বলবেন। আমি এই ফাঁকে আপনাকে আরেকটা তথ্য দিয়ে রাখি যে এটা কবে হয়েছে। এটা নভেম্বরের 13 তারিখ হয়েছে, এই 2024 সালে। 2024 সালের আহ আমিরুল ইহসান মায়াজ ভাই বলেছেন চীন। ভাই, আপনার উত্তরটা একদমই সীমানার বাইরে, ঠিক আছে। কেন সীমানার বাইরে আমি আপনাকে বুঝতে সাহায্য করি। বলেছে কার্বন নিরপেক্ষ, মানে হচ্ছে এরা খুব বেশি কার্বন ছাড়ে না। এরা খুব বেশি কার্বন ছাড়ে না বা কার্বন নিঃসরণ করে না, বা কার্বন নিঃসরণ কম করে, বা কার্বন নেগেটিভ, ঠিক আছে। আপনি যে দেশটার কথা বলেছেন চীন, চীন বিশ্বের অন্যতম কার্বন নিঃসরণকারী দেশ। মানে কার্বন ছাড়ে বা কার্বন হচ্ছে উৎপাদন করে বা কার্বন নিঃসরণ করে সবচেয়ে বেশি যে দেশগুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে চীন। এবার চৈতি আপু বলেছেন না ভাই, চীন টিন না, আমি চলে যাবো ফিনল্যান্ডে। তিনি চমৎকার একটা সুন্দর দেশ ঘুরতে যাচ্ছেন, সেটা হচ্ছে ফিনল্যান্ড। কিন্তু উত্তরটা জানা যাচ্ছে ফিনল্যান্ডও না। কোন দেশটা? আপনার খুব পরিচিত, কার্বন নেগেটিভ একটা দেশ। কার্বন নেগেটিভ। আমরা জানি কার্বন নেগেটিভ মানে কি। একটা দেশ কিছু পরিমাণে কার্বন ছাড়ে, কিছু পরিমাণে কার্বন শোষণ করে। কার্বন ছাড়া মানে কি আমি বুঝি, একটা দেশে অনেক গার্মেন্টস আছে, অনেক বাস ট্রাক অনেক কিছু চলে, শিল্প কারখানা আছে, সেখান থেকে কার্বন বের হয়, মানে কার্বন নিঃসরণ হয়। আবার ওই দেশেই অনেক গাছপালা আছে, সে গাছপালা কার্বনটা শোষণ করে। তাহলে কিছু কার্বন ছাড়তেছে, কিছু কার্বন শোষণ করতেছে। কোনো একটা দেশে কার্বন ছাড়ার চেয়ে কার্বন ছাড়ার চেয়ে যদি কার্বন শোষণের পরিমাণ বেশি হয়, তাহলে আমরা সে দেশটাকে বলি কার্বন নেগেটিভ। আপনার কাছে সহজ প্রশ্ন,
এই কার্বন নেগেটিভ একটা দেশ আপনি নাম বলেন, কোন দেশটা আপনার মাথায় ফার্স্ট আসে যে কার্বন নেগেটিভ? ওই দেশটাকে আমি রাখবো এইখানটাতে, এই দেশ, এই জোটটার মধ্যে রাখার চেষ্টা করবো। বলেন কে হতে পারে কার্বন নেগেটিভ কান্ট্রি? দেখা যাচ্ছে আমরা কোনো উত্তরই পাচ্ছি না। তো চলুন আমরা বোর্ডে গিয়ে দেখি উত্তরটা কি হতে পারে। উত্তরটা আমাদের অতি পরিচিত দেশ ভুটান। উত্তরটা হচ্ছে আমাদের অতি পরিচিত দেশ ভুটান। ভুটান হচ্ছে কার্বন নেগেটিভ। ভুটান হচ্ছে কার্বন নেগেটিভ একটা দেশ, ঠিক আছে। সো এই যে জোটটা, G0, G0-র নেতৃত্ব প্রদানকারী, G0-র নেতৃত্ব প্রদানকারী যে দেশটা, সেই দেশটার নামে হচ্ছে ভুটান। তবে ভুটান একা না, এটা হচ্ছে 4 দেশের জোট। আমরা একটু পাশে লিখে রাখি 4 দেশ, ঠিক আছে। এই যে এখানে লেখা আছে দেশ সমূহের জোট। কতটি দেশের জোট? উত্তর হচ্ছে 4 দেশের জোট। 4 দেশের জোট। প্রথমে যে দেশটা দেখতে পাচ্ছি সে হচ্ছে ভুটান। ভুটান এখানে নেতৃত্ব দিচ্ছে। ভুটান এখানে নেতৃত্ব দিচ্ছে। তারপর আরো 3টা দেশ দেখতে হবে। সে একটা হচ্ছে পানামা, একটা হচ্ছে সুরিনাম, আর একটা লেখা যাচ্ছে বুঝছে। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমাদের কলমটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, পানামা, সুরিনাম এবং হচ্ছে মাদাগাস্কার। পানামা, সুরিনাম এবং হচ্ছে মাদাগাস্কার। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের G0, এই যে জোটটা আছে, এই জোটটার মধ্যে 4টা দেশ আছে। মূলত নেতৃত্ব স্থানীয় ভূমিকা আছে হচ্ছে ভুটান, অতঃপর এখানে আছে পানামা, অতঃপর আছে সুরিনাম, অতঃপর আছে মাদাগাস্কার। বলে রাখা ভালো, এই যে COP29 সম্মেলনটা হয়েছে, এই সম্মেলনে কিন্তু আমাদের জন্য একটা চমৎকার ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে এই COP29-এ একটা চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। চলচ্চিত্রটার নাম হচ্ছে লতিকা। চলচ্চিত্রটার নাম হচ্ছে লতিকা। আপনাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, এই যে লতিকা, এই যে ছবিটা প্রদর্শিত হয়েছে, এই ছবির পরিচালকের নাম কি? একটু বলতে হবে, মন্তব্যের ঘরে আমাদেরকে জানাতে হবে লতিকা, এই চলচ্চিত্রের এই চলচ্চিত্রের পরিচালকের নাম কি। আমি আপনাকে একটু হেল্প করতে পারি। লতিকে কি নিয়ে বানানো ছবি? লতিকা হচ্ছে আমাদের নড়াইলের নড়াইলের চিত্রা নদীর পাড়। নড়াইলের চিত্রা নদীর পাড়। নড়াইলের চিত্রা নদীর পাড়ে, নড়াইলের চিত্রা নদীর পাড়ে আমাদের একটা সম্প্রদায় বাস করে। এই সম্প্রদায়টার নাম হচ্ছে মালো। এই সম্প্রদায়টার নাম হচ্ছে মালো। মালব সম্প্রদায় বসবাস করে। এই মালব সম্প্রদায় পরিবেশ বা জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে নড়াইলের চিত্রা নদীর পাড়ে বসবাসরত মালব সম্প্রদায় পরিবেশ জীবন বিপন্ন হওয়ার কারণে, জলবায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেখানে সে খারাপ বা ক্ষতিকর পরিস্থিতিতে পরিবেশের মধ্যে একজন নারীর জীবন সংগ্রাম তুলে ধরা হয়েছে এই লতিকা চলচ্চিত্রে। লতিকা চলচ্চিত্রে আশা করি আপনি বুঝতে পেরেছেন COP29-এর বিস্তারিত। কবে থেকে কবে হয়েছে, কোথায় হয়েছে, কোন জোটটা গঠিত হয়েছে, বাংলাদেশের হয়ে কোনো চলচ্চিত্র বা কোনো ঘটনা ঘটেছে কিনা দেখে ফেললাম। বাংলাদেশের হয়ে পরিচয় একটা ছবি প্রদর্শিত হয়েছে, ছবির নাম লতিকা। আর আপনাকে জানাতে হবে মন্তব্যের ঘরে যে ভাই এই ছবিটার পরিচালকের নাম কি, এটা জানান। আর একই সাথে আমাদের এই স্লাইডটাও আমরা লিখে লিখে ভরিয়ে ফেলেছি, এই বোর্ডটাও একটু কষ্ট করে যারা যারা দেখছেন একটা স্ক্রিনশট করে নেবেন। জাতিসংঘ ও বাংলাদেশ, এই টপিকের বিস্তারিত এবং একই সাথে এবারে COP29-এর বিস্তারিত আপনার দেখা হয়ে যাবে যদি এই স্লাইডটা পুরোপুরি ভাবে দেখেন। ঠিক আছে, একটু কষ্ট করে একটা চমৎকার স্ক্রিনশট তুলে নেবেন, তাহলে হচ্ছে আপনি বিস্তারিত জেনে ফেলতে পারবেন। আমরা একটু আপনাদের উত্তর পাওয়ার চেষ্টা করছি। কেউ একজন আমাদেরকে উত্তর করবেন যে আমাদের এই অধিবেশনটার মধ্যে, অর্থাৎ এই যে চমৎকার একটা অধিবেশন হয়েছে আমাদের COP29-এর, সেখানে বাংলাদেশের কোন ছবিটা প্রদর্শিত হয়েছে? কেউই আমাদেরকে উত্তরটা জানিয়ে হেল্প করতে পারছেন না। যেহেতু কেউই উত্তরটা জানাতে পারছেন না, সো আমরা নিজেরাই লিখে ফেলবো। ঠিক আছে, লতিকা। লতিকা হচ্ছে শামসুল ইসলাম স্বপন। শামসুল ইসলাম স্বপন কর্তৃক পরিচালিত একটি চলচ্চিত্র। শামসুল ইসলাম স্বপন কর্তৃক পরিচালিত একটি চলচ্চিত্র। শামসুল ইসলাম স্বপন কর্তৃক পরিচালিত একটি চলচ্চিত্রের নামই হচ্ছে লতিকা। ওকে, দেখা হয়ে গেল আমাদের এই চলচ্চিত্রটা। এইবার আমরা যে টপিকটাতে যাওয়ার চেষ্টা করতে পারি
বা স্যার এটা কি এবার স্যামসুন লিখছেন? এটা লিখছেন কি? প্রশ্নটা একটু বুঝিনি, আবার যদি করেন একটু ভালো হয়। স্যার এটা শামসুল নাকি শামসুন, এটা আমি বুঝতে পারতেছি না, এটা কি হবে? সরি 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 ফর মাই হ্যান্ড রাইটিং, ঠিক আছে। শামসুল, শামসুল ইসলাম স্বপন, শামসুল ইসলাম স্বপন, ঠিক আছে। লতিকা চলচ্চিত্রের পরিচালক, COP29 প্রদর্শিত চলচ্চিত্র। আশা করি বুঝেছেন। এবারে আসুন আমরা নতুন একটা স্লাইডে যাই এবং আমরা আরেকটু ব্যাপার নিয়ে জানার চেষ্টা করি। এবার আমরা যে দেশটাকে নিয়ে কথা বলতে চাই, আমরা এবার একটা দেশে চলে যাব। সেই দেশটার নাম হচ্ছে ভারত। সেই দেশটার নাম হচ্ছে ভারত। আপনাদের একটা কথা বলে রাখা ভালো, আমাদের আগের কালের সাধারণ জ্ঞানে কি হতো জানেন? আমাদেরকে অনেকগুলো দেশের নাম মুখস্থ করতে হতো, অনেকগুলো মুদ্রার নাম মুখস্থ করতে হতো, রাজধানীর নাম মুখস্থ করতে হতো। বর্তমানে কিন্তু পরীক্ষার প্রশ্ন আপনি দেখবেন খুব একটা এগুলো জিজ্ঞেস করে না, যে উগান্ডার মুদ্রার নাম কি, কিংবা হচ্ছে মনে করেন চাঁদ একটা দেশ আছে তার রাজধানীর নাম কি, এগুলো জিজ্ঞেস করে না। না করে পরিচিত দেশ, কিন্তু সেগুলি অনেক ডেপথ প্রশ্ন করে, অনেক গভীরে প্রশ্ন করে। তো চলুন আমরা একটু গভীর ভাবে দেখার চেষ্টা করি একটু পাশের দেশ ভারত। এরপর আমরা যাওয়ার চেষ্টা করব যুক্তরাষ্ট্রের দিকে। তাহলে চলুন ভারত থেকে শুরু করি। দুঃখিত। প্রথমেই আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই, আমরা সবাই মোটামুটি জানি ভারতে অল্প কিছুদিন আগে, ভারতে অল্প কিছুদিন আগে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভারতে অল্প কিছুদিন আগে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনটা কবে হয়েছে আমরা সবাই জানি। 19 তারিখ নির্বাচনটা শুরু হলো, এপ্রিল মাসে। 19 এপ্রিল থেকে, 19 এপ্রিল থেকে বেশ খানিকটা সময় নিয়ে, বেশ খানিকটা সময় নিয়ে 1লা জুন পর্যন্ত নির্বাচন হয়েছে। 19 এপ্রিল থেকে 1 জুন 2024 পর্যন্ত নির্বাচনটা হয়েছে। এবং এই যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনে 7 দফায় ভোট গ্রহণ চলেছে। এই নির্বাচনে 7 দফায় ভোট গ্রহণ চলেছে। আমরা জানি ভারতের দফায় দফায় নির্বাচনের ভোট গণনা হয় বা ভোট গ্রহণ হয়। সো ভিন্ন ভিন্ন রাজ্যে বা ভিন্ন ভিন্ন এলাকার মধ্যে ভিন্ন ভিন্ন সময় হয়েছে। সো কতটি দফা ছিল? দফা ছিল 7টি। এখানে এখানে আমাদের মোটামুটি জোট ছিল দুটি। একটা হচ্ছে বিজেপি কর্তৃক, বিজেপি তাদের কর্তৃক নিয়ন্ত্রিত একটা জোট। তাদের জোটটার নাম ছিল NDA। তাদের জোটটার নাম ছিল NDA, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। দুঃখিত, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। অন্যদিকে আমরা জানি বিজেপির বিপরীতে যে দলটা আছে সেই দলটার নাম হচ্ছে কংগ্রেস। বিজেপির বিপরীতে যে দলটা আছে সেই দলটার নাম হচ্ছে কংগ্রেস। কংগ্রেসের একটা জোট ছিল, কংগ্রেসের জোটটার নাম হচ্ছে ইন্ডিয়া জোট। কংগ্রেসের জোটটার নাম হচ্ছে ইন্ডিয়া জোট। আমরা সবাই মোটামুটি এখানে জানি কোন জোটটি জয়লাভ করেছে। জয়লাভ করেছে এখানে NDA, এই জোটটি। অর্থাৎ বিজেপি শাসিত বা বিজেপি নিয়ন্ত্রিত যে জোটটা আছে সেই জোটটাই কিন্তু এবারের নির্বাচনে জয়ী হয়েছে। তাহলে এই যে বিজেপি কর্তৃক শাসিত জোটটা যে নির্বাচনে জিতে গেল, তারা কতটি ভোট পেয়েছিল বা কতটা আসন পেয়েছিল? এরা 293টা আসন জিতে নিয়েছিল, আর এরা 232টা আসন জিতে নিয়েছিল। 232টা আসন জিতে নিয়েছিল। স্বাভাবিকভাবে বিজেপি কর্তৃক যে জোটটা আছে ওটা জেতার কারণে আবারও আবারও ভারতের ক্ষমতায় যে মানুষটা চলে আসছেন সে মানুষটার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী আবারও ক্ষমতায় আসছে। আমরা অনেকেই পারি যে নরেন্দ্র মোদী এবার যে ক্ষমতায় আসছে এটা কততম বার। নরেন্দ্র মোদী এবারের নির্বাচনে জিতে তৃতীয়বারের মতো ক্ষমতায় বসছেন। ভারতে এর আগে ভারতে এর আগে একজন মাত্র ব্যক্তি বা একজন মাত্র প্রধানমন্ত্রী টানা তিনবার ক্ষমতায় থেকেছেন। আপনারা অনেকেই হয়তো তার নামটা জানেন, একটু বলবেন তার নামটা কি হবে? প্রশ্নটা খুব সহজ। নরেন্দ্র মোদী বাদে ভারতের কোন প্রধানমন্ত্রী একটানা 3বার ক্ষমতায় ছিলেন? একটু কষ্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আমরা দেখার চেষ্টা করছি ফেসবুকেও অনেকে ক্লাসটি দেখছেন। একটু একটু বলে ফেলেন তো ঝটপট, কে ছিল? কে ছিল নরেন্দ্র মোদী বাদে কোন মানুষটা হচ্ছে একটানা 3বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় ছিল? একটু বলবেন। আমরা দেখার চেষ্টা করি আমাদের এই প্রশ্নটার উত্তর আপনারা পারেন কিনা। নরেন্দ্র মোদী বাদে কার নাম আপনাদের মাথায় আসে যে ভাই নরেন্দ্র মোদী বাদে এই মানুষটা হয়তো
টানা কয়েকবার ক্ষমতা থাকতে পারে। ঠিক আছে। আহ কারণে আমি আপনারা লিখছেন না, সো আমরা বরং মানুষটার নামটা খুঁজে বের করে ফেলি। মানুষটার নাম হচ্ছে জওহর লাল, জওহর লাল নেহেরু, জওহর লাল নেহেরু। আমরা জানি এই মানুষটা কোন দলের ছিল। এই মানুষটা হচ্ছে ভাই কংগ্রেসের। এই মানুষটা হচ্ছে কংগ্রেসের। ভারত যখন স্বাধীন হয়, ভারত যখন স্বাধীন হয় 1947 ভারতের স্বাধীনতা প্রাপ্তির পর ক্ষমতায় ছিল জওহরলাল নেহেরু। ক্ষমতায় আসার পর একটানা তিনবার, একটানা তিনবার এই মানুষটা ক্ষমতায় ছিল। এরপর নরেন্দ্র মোদী নির্বাচনে জয়ের পরে ভারতে অনেকগুলো ঘটনা ঘটে। ভারতে অনেকগুলো একটা করে ঘটনা দেখি। আমরা দেখতে চাই পাশের একটা ছোট্ট দেশে, ছোট্ট দেশটার নাম হচ্ছে মালদ্বীপ। সেই ছোট্ট দেশটার নাম হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপের ছোট্ট কারণ মালদ্বীপের যে প্রেসিডেন্ট, আমাদের অত্যন্ত পরিচিত মানুষ, মোহাম্মদ মুইজ্জু। মালদ্বীপের মোহাম্মদ মুইজ্জু, মালদ্বীপের মোহাম্মদ মুইজ্জু। মোহাম্মদ মুইজ্জু কি করেছেন? মোহাম্মদ মুইজ্জু ইন্ডিয়া আউট, ইন্ডিয়া আউট একটা ক্যাম্পেইন পরিচালনা করেছেন। ইন্ডিয়া আউট একটা ক্যাম্পেইন এটা পরিচালনা করেছেন। আর এই যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইনটা পরিচালনা করলো, ইন্ডিয়া আউট এই ক্যাম্পেইনটা পরিচালনা করা হলো। এই ক্যাম্পেইনটা পরিচালনা করার কারণে, এই ক্যাম্পেইনটা পরিচালনা করার কারণে মালদ্বীপে ভারত বিরোধী, মালদ্বীপে ভারত বিরোধী একটা হচ্ছে আবহাওয়া বা একটা মালদ্বীপে ভারত বিরোধী একটা প্রভাব তৈরি হয়। এর ফলে, এর ফলে ভারত কি করে, ভারতের মালদ্বীপে কিছু সৈন্য ছিল, ভারত সেখান থেকে সৈন্য প্রত্যাহার করে ও ভারত সেখান থেকে সেনা প্রত্যাহার করে। ভারত সেখান থেকে হচ্ছে সেনা প্রত্যাহার করে। ঠিক আছে। আপনাকে এত কিচ্ছু পড়তে হবে না, আপনি জাস্ট সিম্পলি আপনার মাথায় জ্ঞানটা রাখার চেষ্টা করুন যে ভারত, ভারত সম্প্রতি কোন দেশ থেকে সেনা প্রত্যাহার করেছে। উত্তরটা হচ্ছে মালদ্বীপ, উত্তরটা হচ্ছে মালদ্বীপ। সম্প্রতি কোন দেশে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন হয়েছে, আপনি উত্তরটা মাথায় রাখেন, মালদ্বীপে হয়েছে। মোহাম্মদ মুইজ্জু কোন দেশের ক্ষমতায় আসীন বা কোন দেশের নেতৃত্বে আছে, আপনি উত্তরটা জানিয়ে রাখেন, মালদ্বীপ। হয়ে গেল। শুধু তাই না, এই যে মালদ্বীপ, মালদ্বীপ চমৎকার একটা পর্যটন স্থান। ভারতের অনেক মানুষ মালদ্বীপে ঘুরতে যায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন, উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন যে আপনারা ভারতীয়রা আর মালদ্বীপে ঘুরতে যায় না, তাহলে কোথায় ঘুরতে যাবেন? তাই তাদেরকে বলেছেন যে তারা লাক্ষাদ্বীপ ঘুরতে যায়। লাক্ষাদ্বীপ ঘুরতে যান। তাহলে আপনি একটা নতুন দ্বীপের নাম শিখবেন, লাক্ষাদ্বীপ। এখন আপনি বলবেন লাক্ষাদ্বীপটা কেন এতটা গুরুত্বপূর্ণ হয়েছে? কারণ আমাদের যেরকম প্রবাল দ্বীপ আছে, আমাদের প্রবাল দ্বীপ আছে, আমাদের একটা মাত্র প্রবাল দ্বীপ, সেই প্রবাল দ্বীপটার নাম হচ্ছে সেন্ট মার্টিন। আমাদের একটা মাত্র প্রবাল দ্বীপ, প্রবাল দ্বীপটার নাম হচ্ছে সেন্ট মার্টিন। ঠিক তেমনি করে ভারতের একমাত্র, ভারতের একমাত্র প্রবাল দ্বীপটা আছে, সেই প্রবাল দ্বীপের নাম হচ্ছে বা লিখে রাখুন, একমাত্র প্রবাল, ভারতের একমাত্র প্রবাল দ্বীপ লাক্ষাদ্বীপ। নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ ভ্রমণ করার অনুরোধ জানিয়েছেন বা আমন্ত্রণ জানিয়েছেন। এরপর আরেকটা ঘটনা, লাক্ষাদ্বীপের পাশাপাশি তিনি ভারতীয়দেরকে আরেকটা জায়গায় ঘুরতে যেতে বলেছেন। ঠিক আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আলোচনায় তুলে আসার জন্য আন্দামান নিকোবরের যে রাজধানীটা আছে, আমরা আমরা রাজধানীর নামটাও জানি। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম হচ্ছে পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার, পোর্ট ব্লেয়ার, পোর্ট ব্লেয়ার। এই যে পোর্ট ব্লেয়ার আমরা দ্বীপটার কথা বলছি, এটা মূলত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী, রাজধানী। সো এই রাজধানীতে কি হয়েছে, এই রাজধানীর ওনারা নাম পরিবর্তন করেছে। আন্দামান নিকোবরের রাজধানীর নাম পরিবর্তন করেছে। তাহলে কি নাম রেখেছে তারা? একদম সহজ, লিখে নিতে পারেন, শ্রী বিজয়পুরম, শ্রী বিজয়পুরম। ঠিক আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী। তাহলে বর্তমানে রাজধানীটার নাম কি ভাই? বর্তমানে রাজধানীটার নাম হচ্ছে শ্রী বিজয়পুরম। ঠিক আছে। তো বর্তমানে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নামকরণ করা হয়েছে শ্রী বিজয়পুরম। ওকে, আচ্ছা। সো শ্রী বিজয়পুরম হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী। কেমন? আচ্ছা,
আচ্ছা, এখন ক্লিয়ারলি শুনতে পাওয়ার কথা। ওকে, তাহলে আমরা দেখে ফেললাম ভারতের তিনটা ঘটনা। একটা হচ্ছে মালদ্বীপ, মালদ্বীপ থেকে হচ্ছে ভারতকে বহিষ্কার বা এই যে একটা ক্যাম্পেইন হয়েছে। তারপর হচ্ছে লাক্ষাদ্বীপ, তারপর হচ্ছে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নামটা পরিবর্তন হয়েছে। গেল। এরপর আসেন, আরো কথা আছে। ভারতের অনেক কাহিনী। ভারতের মনে করেন একটা দ্বীপ আমরা আলোচনা করতে চাই। এই দ্বীপটার নাম হচ্ছে কচ্ছ থিবু। কচ্ছ থিবু। কোনো বইতে আপনি পেতে পারেন কচ্ছ থিবু। আচ্ছা, কচ্ছ থিবু বা কচ্ছ থিবু, এই যে দ্বীপটার কথা বলছি। আপনি বলবেন এই দ্বীপের আবার গল্প কি? ভাই, এই দ্বীপটার সমস্যা হচ্ছে এটা শ্রীলঙ্কার সাথে বিরোধপূর্ণ। এটা শ্রীলঙ্কার সাথে বিরোধপূর্ণ। শ্রীলঙ্কার সাথে ভারতের এই দ্বীপটা নিয়ে ঝামেলা চলতেছে। শ্রীলঙ্কার সাথে বিরোধপূর্ণ। শ্রীলঙ্কার সাথে বিরোধপূর্ণ একটা দিক। আপনি বলবেন ভালো হয়েছে, বিরোধ হয়েছে, ভালো হয়েছে, আমি এটা জেনে কি করবো? আচ্ছা, আপনি এটা জেনে কি করবেন? মূলত ঘটনাটা যেটা ঘটেছে, ভারতের একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে রামেশ্বরম। এটা কি ভাই? এটা হচ্ছে ভারতের একটা জায়গা। এটা হচ্ছে ভারতের একটা জায়গা, রামেশ্বরম। তাহলে এই রামেশ্বরমের কাছাকাছি স্থানে, রামেশ্বরমের কাছাকাছি স্থানে একটা দ্বীপ। দ্বীপটার নাম হচ্ছে কচ্ছথিবু। এখানে ভারতীয়রাও মাছ ধরতে আসতো, শ্রীলঙ্কার মানুষজনও মাছ ধরতে আসতো। ভারতীয়রাও মাছ ধরে, শ্রীলঙ্কার তারাও মাছ ধরে। সেটা মালিক কে হবে, এটা নিয়ে অনেক দিন ধরে একটা তর্ক ছিল। এর পরবর্তীতে কি হয়েছে, 1974 সালে, 1974-এ, 1974-এ আমরা সবাই জানি ভারতে তখন কে ক্ষমতায় ছিল। 1974-এ ভারতে তখন ক্ষমতায় ছিলেন ইন্দিরা গান্ধী। আমাদের স্বাধীনতা আন্দোলনে অনেক সাহায্য করা মানুষ, সো তারপর আমাদের মেমোরিতে খুব সহজে ওনার নামটা আছে। সো 1974-এ ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী এই দ্বীপটা শ্রীলঙ্কাকে দিয়ে দেন। ইন্দিরা গান্ধী এই দ্বীপটা শ্রীলঙ্কাকে দিয়ে দেন। তাহলে ঝামেলা শেষ? কিন্তু না। দ্বীপটা শ্রীলঙ্কাকে দেওয়ার পর এতদিন পর্যন্ত কোনো ঝামেলা ছিল না। সম্প্রতি সম্প্রতি নরেন্দ্র মোদী আবার এই দ্বীপটাকে আলোচনা করে নিয়ে এসেছেন। তিনি এই যে শ্রীলঙ্কাকে এই দ্বীপটা দিয়ে দিলেন, ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী হচ্ছে কংগ্রেসে ছিলেন, তো তিনি তার কারণে কংগ্রেসকে প্রশ্নবিদ্ধতার সম্মুখীন করেছেন যে ভারতের দ্বীপ কেন কংগ্রেস শ্রীলঙ্কাকে দিয়ে দিল। এবং এই ব্যাপারটা নিয়ে হচ্ছে তিনি জলঘোলা করার চেষ্টা করেছেন। সো দ্যাটস ওয়াই আলোচনায় উঠে এসেছে যে দ্বীপটা, সেই দ্বীপটার নাম হচ্ছে কচ্ছথিবু। সেই দ্বীপটার নাম হচ্ছে কচ্ছথিবু দ্বীপ। আপনাকে প্রশ্ন করবে শ্রীলঙ্কার সাথে বিরোধপূর্ণ দ্বীপ কোনটি? বর্তমানে কচ্ছথিবু। আপনি দাগিয়ে ফেলবেন। এরপর কচ্ছদ্বীপ দ্বীপের গল্প যাওয়ার পর আমরা এবার আরো কিছু জিনিস জানার চেষ্টা করতে পারি। ভারত সম্প্রতি তারা কাজ করেছে। ভারত সম্প্রতি একটা অফিস ভবন বানিয়েছে। আপনি বলবেন অফিস ভবন বানাইছে তো তাতে কি হয়েছে? তাতে যেটা হয়েছে, অফিস ভবনটার নামটা আগে শিখি। সুরাট ডায়মন্ড বোর্ডস। সুরাট ডায়মন্ড বোর্ডস। সুরাট ডায়মন্ড বোর্ডস। সুরাট ডায়মন্ড বোর্ডসটা কোথায়? ভাই, এটা ভারতের গুজরাটে। এটা ভারতের গুজরাটে। সুরাট ডায়মন্ড বোর্ডসটা কোথায়? এটা ভারতের গুজরাটে। এটা এটা ভারতের গুজরাটে, তাতেই বাকি হয়েছে। এটা পৃথিবীর সবচেয়ে বড় অফিস ভবন। এটা পৃথিবীর সবচেয়ে বড় অফিস ভবন। আগে আগে আমরা সবাই পারি পৃথিবীর সবচেয়ে বড় অফিস ভবন ছিল প্যান্টাগন। পৃথিবীর সবচেয়ে বড় অফিস ভবন ছিল প্যান্টাগন। আমরা জানি প্যান্টাগনটা কি। প্যান্টাগনটা হচ্ছে আমেরিকার, প্যান্টাগনটা হচ্ছে আমেরিকার প্রতিরক্ষা দপ্তর ছিল। মানে ওদের দেশ রক্ষার জন্য যা কিছু সবকিছু চিন্তা ভাবনা করা হতো যেখান থেকে, সেই জায়গাটার নামই ছিল প্যান্টাগন। ওয়ার্ল্ডের সবচেয়ে বড় অফিস ভবন ছিল। বর্তমানে প্যান্টাগনকে পেছনে ফেলে ভারতের ভারতের যে অফিসটা সবচেয়ে বড় ভবনের তালিকা স্বীকৃতি পেয়েছে, সেটার মধ্যে হচ্ছে 1 নম্বরে আছে সুরাট ডায়মন্ড বোর্ডস। বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবন জানা হয়ে গেল ভারতের গুজরাটে। আচ্ছা, তাহলে ভারত সম্পর্কে জানা কি এখানেই শেষ? উত্তর হচ্ছে না। ভারতের সাম্প্রতিক আরো ঘটনা আছে। যেমন ভারত সম্প্রতি একটা টানেল নির্মাণ করেছে। একটা টানেল। এই টানেলটার নাম হচ্ছে সেলা। এই টানেলটার নাম হচ্ছে সেলা টানেল। এখন এই সেলা টানেলটার কি হয়েছে? এই টানেলটার মধ্যে 2টা লেন আছে। 2টা লেন। মানে এটা 2 লেন বিশিষ্ট একটা টানেল। আর 2 লেন বিশিষ্ট টানেলের মধ্যে এটা বৃহত্তম। 2 লেন বিশিষ্ট টানেলের মধ্যে এটা পৃথিবীর সবচেয়ে বড় টানেল। এটা পৃথিবীর সবচেয়ে বড় টানেল, 12.4 কিলোমিটার এটার দৈর্ঘ্য।
আর এই টানেলটা দিয়ে কোথা থেকে কোথায় ওরা যাবে? এই টানেলটা দিয়ে ওরা আসামের গৌহাটি, আসামের গৌহাটি একটা জায়গা, আসামের গৌহাটি থেকে ওনারা যাওয়ার চেষ্টা করবেন অরুণাচল। আসামের গৌহাটি থেকে যাওয়ার চেষ্টা করবে অরুণাচল পর্যন্ত। বলে রাখা ভালো, আমরা একটু অন্য কালিতে একটু লিখে দেখাই আপনাকে। আচ্ছা, অন্য কালিতে একটু লিখে রাখা ভালো, সেটা হচ্ছে অরুণাচল। এই অরুণাচলটা একটু বিতর্কিত, বা এই অরুণাচলটা একটা আলোচিত জায়গা ভারতের জন্য। কারণ এটার জন্য, অরুণাচলের জন্য ভারতের চীনের সাথে শত্রুতা। অরুণাচলের জন্য ভারতের চীনের সাথে শত্রুতা। আপনি বলবেন চীনের সাথে শত্রুতা তো হয়েছে কি তাতে? হয়েছে যেটা 1962, 1962 1962 সালে চীন ভারত যুদ্ধ হয়। 1962 সালে চীন ভারত যুদ্ধ হয়। কোন জায়গাটার জন্য? অরুণাচলের জন্য। কোন জায়গার জন্য? অরুণাচলের জন্য। আশা করি একটু ক্লিয়ার যে অরুণাচল নিয়ে সমস্যাটা কোথায়। এরপর আসেন আমরা আরেকটু আগাই। আমাদের ভারতের আরো ঘটনা আছে। ভারতের আরো কি ঘটনা? সেটা হচ্ছে ভারতের সম্প্রতি নতুন একজন সেনা প্রধান এসেছেন। কে এসছেন? ভারতের একজন সেনা প্রধান। তাহলে ভারতের নতুন সেনা প্রধান আসছে, সেনা প্রধান আসছে। আপনি বলবেন নাম কি এই লোকটার? একদমই সহজ নাম, উপেন্দ্র, উপেন্দ্র দ্বিবেদী। উপেন্দ্র দ্বিবেদী। আপনি ভাবতে পারেন আমি বোধহয় ভুল করছি, কারণ আমি নিজে যখন পড়ছিলাম ব্যাপারটা, তখন আমার কাছে মনে হচ্ছিল সারা জীবন তো ত্রিবেদী শুনে এসেছি। সারা জীবন কি শুনেছি? ত্রিবেদী। দ্বিবেদী কারো নাম হয় নাকি? অথচ হয়, ওনার নাম আসলেই দ্বিবেদী, উপেন্দ্র দ্বিবেদী। ভারতের বর্তমান সেনাপ্রধান, ভারতের বর্তমান সেনাপ্রধান গেল। এরপর ভারত নিয়ে আরো কথা আছে। সেটা হচ্ছে ভারত সম্প্রতি একটা কাণ্ড ঘটেছে। সেটা হচ্ছে আমাদেরকে 200 একর জমি, আমাদেরকে 200 একর জমি ফেরত দেওয়ার কথা বলেছে। 200 একর জমি ফেরত দেওয়ার কথা বলেছে। এবার আপনি প্রশ্ন করবেন কোথায় 200 একর জমি ফেরত দিবে? ঠিক আছে, কোথায় 200 একর জমি ফেরত দিবে? এই ব্যাপারটাও আমাদেরকে জানতে হবে। আহ চৈতি আপু জিজ্ঞেস করেছেন এক্সামের জন্য কি ইন্ডিয়া রিলেটেড কোশ্চেন ইম্পর্টেন্ট? উত্তরটা হচ্ছে হ্যাঁ, এক্সামের জন্য ইন্ডিয়া রিলেটেড কোশ্চেন ইম্পর্টেন্ট। প্রশ্ন হচ্ছে কি ধরনের প্রশ্ন ইন্ডিয়া রিলেটেড, এটা হচ্ছে মূল গুরুত্বপূর্ণ পয়েন্ট। যেমন আপনি দেখেন, আমরা এখানে যে ব্যাপারগুলো আলাপ করছি, আমরা কিন্তু আগের যে ভারত, ওটা নিয়ে জানার চেষ্টা করছি না। যেমন আগে আপনাকে কি পড়ানো হতো? ভারতের রাজ্য কতটি, ভারতের জাতীয় ফুল কি, ভারতের জাতীয় কবি কি, কিংবা হচ্ছে মনে করেন মানে মূল যে ভারত ব্যাপারটা ওটা নিয়ে পড়াতো। কিন্তু আমরা এটা বেসিক্যালি আলাপ করছি সাম্প্রতিক নিয়ে, যে সাম্প্রতিকে ভারতকে বয়কট করার ডাক দেওয়া হচ্ছে। আসার মতো ঘটনা। যে সাম্প্রতিক আমরা দেখতে পাই ভারতের সাথে কারো বিরোধ চলছে, আসার মতো ঘটনা। যে সাম্প্রতিক আমরা দেখতে পাই ভারত বাংলাদেশকে জায়গা ফেরত দিচ্ছে, আসার মতো ঘটনা। ঠিক আছে, আপনি শুধু ভারতের লেন্স থেকে দেখতে হবে না, ঠিক আছে, আপনাকে ভিন্ন আঙ্গিক থেকেও তাকাতে হবে। ঠিক আছে, ওকে। তারপর ভারত 200 একর জমি ফেরত দিয়েছে। প্রশ্ন হচ্ছে কোথায়? উত্তরটা হচ্ছে আমাদের যে কুষ্টিয়া জায়গাটা আছে, সেই কুষ্টিয়ার একটা জায়গা আছে, সেটা হচ্ছে দৌলতপুর সীমান্ত। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে, কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে তারা হচ্ছে জায়গাটুকু ফেরত দিয়েছে। ঠিক আছে, তাহলে একদমই সংক্ষেপে, একদমই সংক্ষেপে আন্তর্জাতিকের যখন ক্লাস হবে রেগুলার, তখন হচ্ছে আমরা বিস্তারিত বলবো। একদমই সংক্ষেপে সাম্প্রতিক ভারতকে আমরা একটু দেখার চেষ্টা করেছি। কষ্ট করে যারা যারা ক্লাসটা দেখছেন, একান্ত ভাবে অনুরোধ থাকবে একটা স্ক্রিনশট নিয়ে রাখুন, খুবই গুরুত্বপূর্ণ, আপনার কাজে লাগতে পারে। একটা স্ক্রিনশট নিয়ে রাখুন, বর্তমানের ভারতকে বোঝার জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে। আশা করি আপনাদের স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেছে। চলুন আমরা আরেকটা স্লাইডে যাই, কেমন? আমরা এইবার কথাবার্তা বলার চেষ্টা করব আমেরিকা নিয়ে। আগের আমেরিকা? অবশ্যই না। আমরা জানি আমেরিকাতে অল্প কিছুদিন আগে চমৎকার হাড্ডাহাড্ডি লড়াই করা একটা নির্বাচন হয়ে গেছে। তাহলে আমরা কথা বলবো আমেরিকার নির্বাচন নিয়ে। তাহলে চলুন আমেরিকার নির্বাচনটা আমরা একটু দেখার চেষ্টা করি কিভাবে হলো এই নির্বাচনটা। তবে আমরা আলাপ করব আমেরিকার নির্বাচন নিয়ে। আমরা কথা বলতে চেয়েছিলাম আমেরিকা নিয়ে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, কিন্তু আসলে আমরা কথা বলবো আমেরিকার নির্বাচনকে নিয়ে। So, আমরা সবাই মোটামুটি এখানে জানি আমেরিকার নির্বাচনটা হয়ে গেছে নভেম্বরের 5 তারিখ 2024, এবং সেখানে হাড্ডাহাড্ডি লড়াই করে নির্বাচনের বাক্সে জিতে নিয়েছেন আমাদের ডোনাল্ড ট্রাম্প। তিনি নির্বাচনটা জিতে গেছেন, ভালো কথা, জিতুক। আমাদের
ওটা নিয়ে মাথা ব্যথা নেই, আমরা বরং একটু ধাপে ধাপে যাই। কিভাবে নির্বাচনটা হলো, কি ঘটলো? 5 নভেম্বর 2024 ওনাদের যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনে প্রধান যে দুটো দল ছিল, একটা দলের নাম হচ্ছে ডেমোক্রেটিক পার্টি, একটা দলের নাম হচ্ছে ডেমোক্রেটিক পার্টি। আর এই ডেমোক্রেটিক পার্টির বিপরীতে আরেকটা যে দল ছিল, সে দলটার নাম হচ্ছে রিপাবলিক বা রিপাবলিকান পার্টি। ঠিক আছে, ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিকান পার্টি। এখন এই যে ডেমোক্রেটিক পার্টি, আমরা জানি, আমরা বুঝি, এই ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ছিলেন কমলা হ্যারিস। কমলা হ্যারিস, কমলা হ্যারিস হচ্ছে এই পার্টিটার হয়ে প্রার্থিতা করেছেন, বা এই পার্টির হয়ে তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন। এই পার্টির হয়ে তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন, ডেমোক্রেটিক পার্টির হয়ে। অন্যদিকে রিপাবলিকান পার্টির হয়ে যে মানুষটা দাঁড়িয়েছেন, সে মানুষটার নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প, তিনি হচ্ছে নির্বাচনে এই পার্টির হয়ে দাঁড়িয়েছেন। উত্তর হচ্ছে, তিনি কি একা দাঁড়িয়েছেন নাকি ভাই? না, তিনি একা দাঁড়ান নাই। আমরা সবার জানা আছে যে ভাই, প্রেসিডেন্ট পদপ্রার্থী যারা হন, প্রেসিডেন্ট পদপ্রার্থী যারা হন, তাদের সাথে আর ভাইস প্রেসিডেন্ট যে পদটা থাকে, ওই ভাইস প্রেসিডেন্টও কিন্তু পদপ্রার্থী থাকেন। ঠিক আছে, প্রেসিডেন্টের সাথে তিনি প্রেসিডেন্ট হলে কাকে তিনি ভাইস প্রেসিডেন্ট বানাবেন, সে মানুষটাও থাকেন। তাহলে ওনাদের সাথে ছিল। আর সে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীকে আমরা বলে থাকি রানিং ম্যাট। রানিং ম্যাট। সো এদের রানিং ম্যাট কারা ছিল আমাদের একটু জানা উচিত। প্রথমে যে জিতেছে তার রানিং ম্যাট নিয়ে আলোচনা করা যায়। ওনার রানিং ম্যাট হিসেবে যে মানুষটা ছিল, তার নাম হচ্ছে জেডি ভ্যান্স। জেডি ভ্যান্স, উনি হচ্ছে আমাদের ডোনাল্ড ট্রাম্পের রানিং ম্যাট ছিল। অন্যদিকে কমলা হ্যারিস, ওনার রানিং ম্যাট ছিল টিম ওয়ালেন্স। টিম ওয়ালেন্স। তাহলে বুঝে গেলাম রানিং ম্যাট কারা ছিল। গেল, রানিং ম্যাটের ঝামেলা শেষ হলো। এর পরবর্তীতে আমরা সবাই কিন্তু জানি যে রিপাবলিকান পার্টির প্রতীক কি। রিপাবলিকান পার্টির প্রতীক হচ্ছে হাতি। রিপাবলিকান পার্টির প্রতীক কি ভাই? রিপাবলিকান পার্টির প্রতীক হচ্ছে হাতি। এরপর আমরা আরো একটা ব্যাপার জানি, এই যে দলটা, এই যে দলটা, দলটার প্রতিষ্ঠাতার নাম কি? দলটার প্রতিষ্ঠাতা হচ্ছে থমাস বা টমাস জেফারসন। থমাস বা টমাস জেফারসন, এই লোকটা হচ্ছে ওদের প্রতিষ্ঠাতা। এই লোকটা হচ্ছে এই দলটার প্রতিষ্ঠাতা। ঠিক আছে, আমরা লিখে রাখি পাশে, এই মানুষটা হচ্ছে এই দলটার প্রতিষ্ঠাতা। আচ্ছা, গেল। এরপর এই দলটা থেকে ফার্স্ট ফার্স্ট কোন লোকটা প্রেসিডেন্ট হলো? আমাদের খুবই পরিচিত একজন মানুষ। এই মানুষটার নাম শোনেনি এমন কেউ নেই, সবাই শুনেছে, সবাই তাকে চেনে। আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন, তিনি হচ্ছে প্রথম প্রেসিডেন্ট হলেন। আমেরিকান না কিন্তু, আমেরিকান না, ভুল করে আমেরিকান বলিয়েন না। আমেরিকান যদি বলে ফেলেন তাহলে একদম মান সম্মান যাবে। রিপাবলিকান পার্টি থেকে ফার্স্ট হয়েছিল। সো তিনি হচ্ছে প্রথম প্রেসিডেন্ট হলেন রিপাবলিকান পার্টি থেকে। আচ্ছা, এই যে আমি বললাম আমেরিকার থেকে না, মানে হচ্ছে রিপাবলিকান পার্টি থেকে প্রথম প্রেসিডেন্ট হয়েছে, তাহলে তিনি পুরো আমেরিকার চিত্রে কততম মার্কিন প্রেসিডেন্ট একটু বলেন তো? খুব সহজ প্রশ্ন। আব্রাহাম লিঙ্কন কততম মার্কিন প্রেসিডেন্ট ছিল? বলে ফেলেন দ্রুত, ঝটপট। ঝটপট আমাকে বলতে হবে দ্রুততার সাথে যে আব্রাহাম লিঙ্কন কততম মার্কিন প্রেসিডেন্ট ছিলেন। দ্রুত জানাতে হবে ভাই, মন্তব্যের ঘরে দ্রুত জানিয়ে ফেলুন আব্রাহাম লিঙ্কন কততম মার্কিন প্রেসিডেন্ট ছিলেন। একটু দ্রুত জানাবেন। চমৎকার চমৎকার, আমাদের একজন আপু ঠিকঠাক, চৈতি আপু একদম ঠিকঠাক পারফেক্ট উত্তর করে ফেলেছেন। অন্যদের কাছে একটু জিজ্ঞাসা। ফেসবুক থেকে যারা দেখছেন তাদের কাছেও আমাদের প্রশ্নটা আমরা ছুড়ে দিচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট ছিলেন, একটু জানাবেন, একটু জানাবেন আব্রাহাম লিঙ্কন কততম মার্কিন প্রেসিডেন্ট ছিলেন। ওকে, আব্রাহাম লিঙ্কন কততম মার্কিন প্রেসিডেন্ট ছিলেন একটু আমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কেমন? ঠিক আছে, এই প্রশ্নটা আমাদেরকে জানতে হবে যে তিনি কততম মার্কিন প্রেসিডেন্ট ছিলেন। একজন ছেলে কেউ উত্তর দিচ্ছে না। আচ্ছা, আমরাই বলে দিই, তিনি 16তম। কেমন? তিনি 16তম মার্কিন প্রেসিডেন্ট ছিলেন। ওকে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এই মানুষটা। আপনি অনেকভাবে প্রশ্ন করতে পারেন ভাই কেন গুরুত্বপূর্ণ, এই লোকের পরে আমার কি হবে? এই লোকের পরে আপনার যেটা হবে ভাই, এই মানুষটা আব্রাহাম লিঙ্কন আমেরিকার
যে গৃহযুদ্ধটা হয়েছে সেই সময় তিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিল। আমেরিকার গৃহযুদ্ধের সময় তিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিল। খুব ছোটবেলা থেকে পড়ে আসা বিখ্যাত লাইন, ঠিক আছে? ডেমোক্রেসি অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এই যে বিখ্যাত উক্তিটা, গণতন্ত্রের সংজ্ঞাটা যে মানুষটা দিয়েছেন, সে মানুষটা হচ্ছে আব্রাহাম লিঙ্কন। আমরা সবাই জানি গেটিসবার্গ ভাষণের কথা। গেটিসবার্গ ভাষণ যে মানুষটা দিয়েছিল, সে মানুষটাই হচ্ছে আব্রাহাম লিঙ্কন। সো গেটিসবার্গ ভাষণ আমরা পেয়েছি তার কাছ থেকে। সো এই কারণে গেটিসবার্গ ভাষণ দিয়েছিল তিনি। ওই ভাষণে তিনি দিয়েছেন গণতন্ত্রের সংজ্ঞা। এরপর আসেন এবার আমরা যাওয়ার চেষ্টা করি ডেমোক্রেটিক পার্টিতে। ডেমোক্রেটিক পার্টিটা তৈরি করেছে কে? ডেমোক্রেটিক পার্টিটা তৈরি করেছে অ্যান্ড্রু জ্যাকসন। অ্যান্ড্রু জ্যাকসন এই মানুষটার হাত ধরেই এসছে ডেমোক্রেটিক পার্টি। আর আমরা সবাই জানি আমাদের জো বাইডেন, সেও কিন্তু ডেমোক্রেটিক পার্টি থেকেই ছিল। ওকে, সো এখন জো বাইডেনের যে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, সে আর হতে পারলো না। এখন আসছেন আমাদের ডোনাল্ড ট্রাম্প। প্রশ্নটা হচ্ছে কততম ভাই? ডোনাল্ড ট্রাম্প কততম মার্কিন প্রেসিডেন্ট হচ্ছে? এই প্রশ্নটার উত্তর সহজ, 47তম। ডোনাল্ড ট্রাম্প হতে চলেছেন 47তম। নির্বাচনটা কততম বোঝেন? আমেরিকার এবারের যে নির্বাচনটা, এটা 60তম নির্বাচন হচ্ছে ভাই। 60তম, 60 বা 60তম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আর হয়েছে। আর প্রেসিডেন্ট যিনি হয়েছেন তিনি কিন্তু আবার 60তম না, তিনি হচ্ছেন 47তম মার্কিন প্রেসিডেন্ট। এখন প্রশ্ন হচ্ছে বড়টা কিভাবে বলেন তো? এই লোকটা, এই ডোনাল্ড ট্রাম্প লোকটা প্রেসিডেন্ট হয়ে গেল কিভাবে? আমরা জানি কিভাবে হয়েছে। তিনি মূলত বেশি বেশি ইলেকটোরাল ভোট পেয়েছেন। আমরা জানি ওদের নির্বাচনের একটা কঠিন ব্যাপার স্যাপার হচ্ছে এই ইলেকটোরাল ভোটিং সিস্টেম। ইলেকটোরাল ভোটিং সিস্টেম। প্রশ্ন হচ্ছে এই ইলেকটোরাল ভোটিং সিস্টেম ব্যাপারটা আবার কি? আমরা একটু সংক্ষেপে বুঝি, আমাদের পরীক্ষা হলে বেশি বেশিটা সংখ্যা আসে। সে একদম সহজ। আমাদের আমেরিকার নির্বাচনে 538টা 538টা ইলেকটোরাল আসন রয়েছে বা ইলেকটোরাল সিট রয়েছে। সো এই 538টাকে আবার কিভাবে ভাগ করে? আমরা জানি আমেরিকার যে আইনসভা, ওই আইনসভাটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। আমেরিকার আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। উচ্চ কক্ষটাকে আমরা বলি সেনেট, আর নিম্ন কক্ষটাকে বলি আমরা আমাদের অত্যন্ত পরিচিত হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। সো অত বড় নাম আর লেখার দরকার নেই, আমরা বরং রিপ্রেজেন্টেটিভস এটাই লেখার চেষ্টা করি। রিপ্রেজেন্টেটিভস। সো একটা হচ্ছে আমাদের সিনেট আর একটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। প্রথমে এই সিনেটের মধ্যে ভাই আমাদের 100টা হচ্ছে ইলেকটোরাল আসন চলে যায়। এরপর রিপ্রেজেন্টেটিভস বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, এখানে থেকে হচ্ছে 435টা। তাহলে এখানে 435টা, উপরে আছে 100টা, যোগ করলে কত হলো? 535টা। তাহলে বাকি তিনটা কোথায় গেল? বাকি তিনটা হচ্ছে ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি না, ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি আমরা সবাই পারি যে এটা হচ্ছে আমেরিকার রাজধানী। তাহলে এই যে আমেরিকার রাজধানী, এখানে আমাদের ইলেকটোরাল সিট আছে 3টা। তাহলে 100, 435, 3 যোগ করলে আপনি পাবেন 538টা সিট। 538টা সিট। এই 538টা ইলেকটোরাল আসন যে মানুষটা বেশি বেশি পাবেন, সেই হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট হবেন। সহজ ব্যাপার, ঠিক আছে? এরপর আমাদেরকে আরেকটা ব্যাপার খুবই প্রশ্ন করে, সেটা হচ্ছে কোন রাজ্যে কোন রাজ্যে সবচেয়ে বেশি ইলেকটোরাল আসন ছিল? উত্তরটা খুবই সহজ, উত্তরটা হচ্ছে ক্যালিফোর্নিয়া। উত্তরটা কি ভাই? উত্তরটা হচ্ছে ক্যালিফোর্নিয়া। এই রাজ্যটাতে হচ্ছে সবচেয়ে বেশি ইলেকটোরাল আসন বা ইলেকটোরাল সিট আছে। আপনাদের কাছে প্রশ্ন, ক্যালিফোর্নিয়াতে কতগুলো ইলেকটোরাল সিট আছে একটু জানান দ্রুত। কমেন্ট বক্সে একটু দ্রুত জানিয়ে ফেলুন তো আমাদের এই ক্যালিফোর্নিয়াতে কতটি ইলেকটোরাল আসন আছে বা কতটি ইলেকটোরাল ভোট রয়েছে, একটু বলবেন। একটু বলার চেষ্টা করবেন আমেরিকার কতটি সিট আছে। আহ এখন পর্যন্ত আমরা কোনো উত্তর পাচ্ছি না। বেশ মন খারাপ করা পরিস্থিতি। আচ্ছা, এই যখন পরিস্থিতি, তখন আমরা দেখবো আমাদের বোর্ড থেকে কি উত্তর চলে আসে। আমরা জানি, আমরা সবাই পারবো যে ভাই আমি জানি ক্যালিফোর্নিয়াতে 55টা ইলেকট্রাল আসন ছিল। ছিল, আছে না, কিন্তু ছিল কতদিন পর্যন্ত? আগের নির্বাচন পর্যন্ত। এবার এবার একটা ইলেকট্রাল সিট কমানো হয়েছে। এবার কতটি? এখন হচ্ছে 54টি।
55টা ছিল, 55টা ছিল, বর্তমানে হয়েছে 54টা। বর্তমানে কতটি হয়েছে? 54টি। আর এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে, এই যে 54টা হচ্ছে, তারপরও তারপরও সবচেয়ে বেশি ইলেকট্রাল আসন, সবচেয়ে বেশি ইলেকট্রাল আসন আছে আমাদের এই ক্যালিফোর্নিয়াতে। ঠিক আছে? সো সবচেয়ে বেশি আসন থাকা এই ক্যালিফোর্নিয়া অন্যতম গুরুত্বপূর্ণ একটা স্টেট বলা যেতে পারে আমাদের আমেরিকার নির্বাচনের গতিবিধি বদলে দেওয়ার জন্য। আর এই সবগুলো জায়গাতেই মোটামুটি জয় জয়কার ফেলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যে কারণে তিনি 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আবার ক্ষমতায় বসতে চলেছেন। ঠিক আছে? এরপর আমরা জানি ক্যালিফোর্নিয়া ছাড়াও আমেরিকার আরো অনেকগুলো স্টেট আছে। এটা একটা কমন প্রশ্ন যে আমেরিকার কতগুলো স্টেট আছে? আমরা সবাই এটা পারি, আমেরিকার স্টেটের সংখ্যা 50টা। খুবই সহজ, আমেরিকার স্টেটের সংখ্যা হচ্ছে 50টি। সো 50টি স্টেট আছে এবং সবগুলো স্টেট নিয়ে তৈরি হয়েছে আমেরিকা। তাহলে আমেরিকারও একটু বিস্তারিত আমরা দেখে ফেললাম আমাদের এই স্লাইডটার মধ্যে। দেখা হয়ে গেল আমাদের আমেরিকান ইলেকশন। আমরা যদি আগের স্লাইডে যাই, মানে আমাদের এই স্লাইডটাতে দেখলাম আমেরিকা, আমরা একটু আগের স্লাইডটাতে ফিরি। এই স্লাইডটাতে হচ্ছে আমরা দেখে ফেলেছিলাম ভারত সম্পর্কে বিস্তারিত। আমরা যদি এর আগের স্লাইডে যাই, এর আগের স্লাইডে আমরা দেখে ফেলেছিলাম জাতিসংঘ ও বাংলাদেশ এবং আমাদের সর্বশেষ কপ 29 যে সম্মেলনটা হয়েছে সেটার বিস্তারিত। এরপর আমরা যদি এর আগের স্লাইডে যাই, তাহলে এই স্লাইডে আমরা দেখে ফেলেছি জাতিসংঘের সর্বশেষ সম্মেলনের বিস্তারিত। তাহলে একটু খেয়াল করে দেখেন আমরা আপনাদের থেকে কতটুকু সময় নিয়েছি। আমরা ঘড়ির কাঁটায় প্রায় 50 থেকে 55 মিনিটের মতো কথাবার্তা বলার চেষ্টা করেছি। আমাদের সাথে জুমে প্রায় 20 জনের কাছাকাছি শিক্ষার্থী এবং ফেসবুকে আরো অনেক অনেক শিক্ষার্থী যোগদান করেছিলেন। আমাদের এই 40 থেকে 50 মিনিট বা 55 মিনিটের এই ক্লাসে আমরা জাতিসংঘের সর্বশেষ সম্মেলন, অতঃপর জাতিসংঘ ও বাংলাদেশ, অতঃপর কপ সম্মেলন, অতঃপর ভারতের রাজনীতি বা ভারতের সর্বশেষ পরিস্থিতি দেখার চেষ্টা করেছি। এবং ক্লাসের শেষ দিকে এসে আমরা কথা বলার চেষ্টা করেছি আমাদের আমাদের আমেরিকার যে হয়ে গেল নির্বাচনটি সেটি নিয়ে। আমাদের ঘড়ি জানান দিচ্ছে আমাদের সময় শেষ হয়ে এসছে, কিন্তু সময় শেষ হলেও আমাদের গল্পের খাতা আজকের মতো অনেকটুকুই ফুরিয়েছে, কারণ অনেকটুকুই আমাদের জানা হয়ে গেছে। তবে এই জানাই শেষ জানা নয়, গল্পের খাতায় এখনো অনেক গল্প আরো যে রয়েছে বাকি। আর সেই সব গল্প নিয়ে আমরা ফিরবো আমাদের পরবর্তী ক্লাসগুলোতে। আর সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন, দ্রুত আমাদের এই গল্পের খাতায়, গল্পের পাতায় যোগদান করুন। আপনিও যোগদান করুন আমাদের এনটিআরস এর যে বেচটি আছে সেটিতে। দ্রুত এনরোল করে ফেলুন। এনরোল করতে আমাদের ক্যারিয়ার এর ফেসবুক পেজ বা নাম্বারে এখনই যোগাযোগ করুন। সকলকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।